হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি, হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি, কি হয়েছে? দুটো দিক ব্যালেন্স কি করে করেন? কেননা দুটো দুরকম মাইন্ডের কাজ, একটা লজিক্যাল মাইন্ড আর একটা ক্রিয়েটিভ মাইন্ড। খ্যাতি বিষয়টা কি? প্রধানত একটি ভুল বোঝাবুঝি, প্রধানত একটি মিসআন্ডারস্ট্যান্ডিং। যখন কিছু কিছু সমস্যা দেখা দেয় আমাদের রাজ্যে, আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে শিক্ষকদের সঙ্গে, তখন কোথাও আপনার শিল্পী মনকে কেঁদে উঠেছে? শিল্পী মন কাঁদবে কেন? মানুষ হিসেবেই খারাপ লেগেছে। দাদা, টলিউডের অবস্থা খুব একটা ভালো নয়। আমার এখানে যারা আসেন শিল্পীরা, তারা সবাই একই কথা বলছেন কেন যে ভালো নয় কেন? এটা হয় না কি একজন ভালো অভিনেতাকে কেন কাজ পাবে না? নিশ্চয়ই কাজ পাবে সে। রাজনীতি অনেক রূপলী পর্দার নায়ক নায়িকার পেশা হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেইটা যে ওই পেশায় আর স্বস্তি নেই। ওটা কিন্তু তার, অনেকে ভাবছেন যে তা ধান্দাবাজি, এইসব শব্দ সব ব্যবহার করে। অনেকে বলেন যে এটা তার সুযোগ সুবিধা নেওয়া। রাজনীতির পক্ষে কি কোনোভাবে সাহায্য করা সম্ভব নয়? আচ্ছা রাজনীতি কেন প্রাইভেট প্রডিউসারদের সাহায্য করতে যাবে তাদের টাকায়? যখন আপনি অশালীন তৈরি করলেন, একটা নতুন জোয়ার এলো কিন্তু তখন। একটা থিয়েটার দৈনন্দিন রাজনীতি বা সমাজনীতিকে পাল্টাতে পারে না। তাকে প্রধানত একটা থিয়েটার হিসেবেই গ্রহণ করা উচিত তার ভালো মন্দ নিরিখে। আপনি যদি শিক্ষামন্ত্রী না থাকেন একটা সময়, তখন নিজেকে কি হিসেবে দেখতে চান? ব্যর্থ আর্টিস্ট, কিন্তু আর্টিস্ট। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি একাধারে নাট্যকার, অভিনেতা, পরিচালক এবং অবশ্যই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসু। ব্রাত্যদার সঙ্গে নানান বিষয়ে আলোচনা হয়েছে আজকের এই পডকাস্টে। অনেক নতুন নতুন টপিকেও আলোচনা হয়েছে। শুনে দেখতে পারেন, বেশ অন্যরকম লাগবে। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন নমস্কার। বলুন? আহ, সামনে নির্বাচন, ফলে একটু ব্যস্ততা আছে রাজনৈতিক কর্মকাণ্ড। পার্টি অনেকগুলো যদি অ্যাসাইনমেন্ট দেয় সেগুলো করতে, এলাকায় এসআইএর নামক এর বিভৎস ব্যাপার নেমে এসছে। যাই হোক, সেটা নিয়ে আমাদের এলাকায় প্রচুর রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে, মনিটরিং করতে হয়, এগুলো তো আছে। দপ্তরের কাজও হয়তো কিছু আছে। আর তুমি যদি আহ, মানে অন্য ব্যস্ততার কথা জানতে চাও তাহলে আমার অভিনয় করা একটা সিনেমা, অরিন্দম শীল আমার কর্পূর। বন্ধু কর্পূর, তার ছবি রিলিজ করবে সামনে। আর আমার নিজের ছবি, মানে আমার বানানো ছবি শেকড়, সেটারও পোস্টের কাজ এখনই চলছে। ফলে এই জাস্ট ফাইনাল এডিট লক হয়েছে, ডাবিং হয়ে গেছে। এখন হয়তো বিজিএম শুরু হবে আর সিজির কাজ হবে, এগুলোও দেখতে হয়। তার মানে আপনি সুপার ব্যস্ত এখন, সব দিক থেকে ব্যস্ত। ব্যস্ততা আছে একটু, হ্যাঁ, ব্যস্ততা তো একটু আছেই। দাদা, এই যে দুটো দিক, প্রথমেই আমি এটা জানতে চাইবো, দুটো দিক ব্যালেন্স কি করে করেন? কেননা দুটো দুরকম মাইন্ডের কাজ, একটা লজিক্যাল মাইন্ড আর একটা ক্রিয়েটিভ মাইন্ড। না, মানে তার মানে তুমি বলছো ক্রিয়েটিভিটি ব্যাপারটা ইলজিক্যাল? না, ডেফিনেটলি লজিক্যাল, কিন্তু মাইন্ড আমাদের দুটো দুরকম ভাবে কাজ করে। এটা তুমি সায়েন্টিফিক্যালি বোধহয় প্রুভেন। তুমি বোধহয় বলতে চাইছো যে একটা কাজ ট্যাক্টফুল, একটা কাজ ততটা ট্যাক্টফুল নয়, এরকম একটা কাজ কিছু বলতে অনেকটা বেশি চাইছো? ইমোশনাল। আমার মনে হয় যে রাজনীতিও খুব ইমোশন দিয়ে করা যায়। আমার নেত্রী যে রাজনীতিটা করেন, আমি তো দেখেছি তার প্রধান চালিকা শক্তি, এত বছর আমার অভিজ্ঞতা তাই বলে, নিশ্চয়ই তার বুদ্ধি আছে, সৃজন ক্ষমতা আছে, হয়তো ট্যাক্টও আছে, কিন্তু মূল চালিকা শক্তি ওনার রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয়েছে ইমোশন, আবেগটা ওনার ক্ষেত্রে। হ্যাঁ, এখন মানে প্রশাসনিক কাজের ক্ষেত্রে হয়তো আবেগকে অনেক নিয়ন্ত্রণ করতে হয়, আবেগকে অনেক সংযত রাখতে হয়। সেখানে হয়তো ওনার আবেগকে, সেখানে উনিও আবেগের যাকে বলে কাটছাঁট করেন, কিন্তু মূল চালিকা শক্তি বা মূল ভর, সে ভরটা আমার ধারণা আমার নেত্রীর ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আবেগ একটা খুব বড় যাকে বলে কি ফ্যাক্টর। উনি তো নেত্রী, মানে উনি সুপ্রিমো। হ্যাঁ, কিন্তু তার মানে যারা ধরুন, না সুপ্রিমোরই একমাত্র আহ, আবেগ, এবং বাকিরা প্রত্যেক আবেগহীন, না, এরকমটা আমি আবেগহীন তো কোনো মানে মানুষ করছি হতেই না। পারে না। হ্যাঁ, আবেগহীন কোনো মানুষ হতে পারে না। না, রাজনীতিতে আসার ক্ষেত্রে যেমন আমার মনে হয়, আমার এক খুব বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, সে নাম বলছি না, সে মানে কলেজে পড়ার পরে মিশনে চলে যায়। তো মিশনে যখন গেল, আমাকে আমি পরে জিজ্ঞেস করলাম তুই গেলি কেন? গল্প টল্প হলো,
তা রামকৃষ্ণ মিশনের নিয়ম তুমি জানো, ওরা সিগারেট টিগারেট খায়, ও আমার থেকে সিগারেট খেলো, খেতে খেতে বললো যে দেখো আমি একটা তো আইডিয়ালের সার্চ, আর দুই এক ধরনের ইমোশন ফিল করলাম যে আহ, আমাকে যখন ফার্স্ট গিয়ে বহরমপুরের সেন্টারে রাখা হলো এবং সেখানে যে কৃচ্ছ সাধনা করতে হচ্ছে, সেটা এক ধরনের আবেগ তৈরি করছে। তো ও বোধহয় বলতে চেয়েছিল যে কাজ করলে তাকে কেন্দ্র করে এক ধরনের আবেগ জন্ম নেয়, যে আবেগটা মানে সেটা কারো কারো ক্ষেত্রে লিবিডোও হতে পারে, কারো কারোর ক্ষেত্রে সেই আবেগটা একটা ধ্বংসাত্মক হতে পারে। আহ, সেই আবেগটা কিন্তু যদি খুব পজিটিভ অর্থ থেকেও ব্যবহার করে, সেটা কিন্তু খালি সৃজন মানে যারা তথাকথিত আর্টিস্ট, আমি আর্টিস্টদের মধ্যে দেখেছি অনেক যাদের এই আর্ট ফর্মে আসার কথাই নয়, যাদের কোনোভাবেই হয়তো আর্টিস্ট হওয়ার কথাই নয়, কেননা তারা প্রধানত আবেগ বহির্ভূত, আবেগ বিচ্ছিন্ন। কিন্তু তারা কি করে একটা মানুষের জীবনের গল্প বলে আর্ট যদি হয়, মানে এমনকি যদি পেন্টিং, বিমূর্ত পেন্টিংও হয় বা বিমূর্ত মিউজিকও যদি হয়, হেগেল বলেছিলেন যে এই দুটোই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প, কেননা দুটোই, এবং শুদ্ধতম শিল্প হচ্ছে সঙ্গীত, কেননা ওটা বিমূর্ত। ছবি আঁকায় তো কাঁচামাল লাগে, মানে রং লাগে, তুলি লাগে, আনাদানা লাগে, কিন্তু সে যেটা প্রকাশ করে সেটা বিমূর্ত করে প্রধানত। পোর্ট্রেট আঁকলে অবশ্য সেটা বিমূর্ত হয় না, মূর্তই হলো। কিন্তু তাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তাদের অন্তত আর যাই থাক আবেগ নেই। আবার রাজনীতির অনেক মানুষকে আমি যে দেখেছি, যে যেমন আবেগহীন মানুষও দেখেছি, কিন্তু আবেগ পরিপূর্ণ মানুষ অন্তত আমাদের দল যারা করেন অনেকের মধ্যে আমি দেখেছি, হয়তো অন্য দলেও আছে। আমার ধারণা ওই যে আমার ওই মিশনে চলে যাওয়া কম বয়সী বন্ধু যেটা বলেছিল যে একটা আইডিয়ালের খোঁজ, আহ, সেটা বোধহয় মানুষের জারি থাকে, যেটা রবীন্দ্রনাথ শচীশের ক্ষেত্রে চতুরঙ্গতে উপন্যাসে শচীশ বারবার আইডিয়াল খোঁজ করেছে এবং ব্যর্থ হয়েছে, ঠক্কর খেয়েছে। যাকে সে বিশ্বাস করতো তার জ্যাঠামশাই অগস্ত কোঁতপন্থী ছিলেন, তারপর লীলানন্দ স্বামী যেখানে বারবার গেছে এবং জীবনের সার্চ বজায় রাখতে চেয়েছে, সেখানে সে ধাক্কা খেয়ে সে বুঝেছে যে আত্মস্মরণ, নিজের দিকে তাকাতে হবে। হ্যাঁ, তাই নিজের দিকে তাকানোর মধ্যে কেউ হয়তো বলতে পারে যে এটা স্বার্থপরতা, আবার কেউ নিজে আত্মস্মরণ নেওয়া মানে যে নিজের মধ্যে দিয়ে পৃথিবীকে অনুভব করা, সে দুটোই হতে পারে। দুটোই হতে পারে। ফলে তুমি যে কারোত্রী শক্তি এবং ভাবত্রী শক্তি, এই আমাদের প্রাচীন অলঙ্কারিকের ভাষায় দুটো আলাদা করতে চাইছো, সেটা আলাদা করা আমি যাবে না। আলাদা করা খুব মুশকিল। একটা একই আবেগ নিশ্চয়ই কাজ করে না রাজনীতি করার ক্ষেত্রে বা কোনো একটা থিয়েটার বা সিনেমা বানানোর দুটোর ক্ষেত্রে। মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাকে অনেক বেশি কন্ট্রোলড হতে হবে রাজনীতিতে, আর আপনার ওখানে অনেকটা আর্টেও নিজের কন্ট্রোল কল্পনার লাগে। কল্পনার জগৎটাকে একটু কল্পনার ওটা, ছাড়তে হবে। তুমি যেটা বলছো ওটা কল্পনার কোনো স্বাধীনতা নয়, ওটা হচ্ছে কল্পনা শেষ অবধি ব্যভিচার। যদি কল্পনায় যদি এক ধরনের বাড়াবাড়ি যদি করে, তাহলে সেটা আমি বলবো যে কল্পনা শক্তির ওপর অতটা মানে জোর রাখা যায় না। মানে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মানে ধরো প্রথম হাঁসুলিবাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন লিখছেন, বা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় যখন লিখছেন, তখন একটা ভূগোলের অজানা অচেনা দিক আছে। তখন একটা পাঠক যে পদ্মা নদী চেনে না বা হাঁসুলিবাগ বীরভূমের কোথায় জানে না, সে কেননা রাস্তাগুলো এত দূরে দূরে, মানে রাস্তাই নেই, মানুষকে অনেক কল্পনা করতে হচ্ছে তখন পাঠককে। তুমি যখন ইউটিউবে মারো একটা পদ্মা নদী তোমাকে দেখিয়ে দেবে, মাঝিকে দেখিয়ে দেবে। কিন্তু যখন আমরা পড়তাম তার মধ্যে কিন্তু যে ইমাজিনেশনটা আমাদের ছিল আমি সেটা আমি আলাদাই ছিল। আমি বলতে চাইছি সেই, কিন্তু তুমি পদ্মা নদী বলতে যে ছবিটা হয়তো পড়ে বুঝতে, সেটা আমি হয়তো হয়তো আসলে নয়, অন্য হয়তো সেটা কিছু আমিও যেটা বুঝছেন। বুঝতাম সেটা হয়তো নয়, সেটা অন্যরকম কিছু। এক্ষেত্রে মানে যেহেতু জায়গাগুলো অনেক, আমি বলতে চাইছি দূরে দূরে ছিল, আহ, ফলে কল্পনা ছিল, বিস্ময় ছিল। এখন তো কল্পনা নেই। তুমি শেষ কবে বিস্মিত হয়েছ? আমার ধারণা এই প্রশ্নটা যদি মানুষকে করা হয়, আমরা উত্তর খুঁজতে থাকবো। অনেকে উত্তর খুঁজবেন, কিন্তু অনেকে বলবেন এখানে এই তো একটু আগেই হলাম, এই আমার বউ চায় চিনি মেশাইনি। আমি বললাম, রোজ সে চিনি মিশিয়ে আমি আজকে চিনি মেশানো না কেন? ফলে আমি বিস্মিত হলাম। আমি এই ধরনের স্বাভাবিক প্রাকৃতিক বিস্ময়ের কথা বলছি না, আমি বলছি শেষ একটা আর্টের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, বা আজকে আমার বস, কেউ একটা বললো আমার বস রোজ গালাগাল দেয়, আজকে আমায় দিল না, আমি খুব বিস্মিত হলাম। আমি এই প্রাকৃতিক যে দৈনন্দিন বিস্ময়ের কথা, সে বিষয়ে বলছিলাম। আমি যে আর্টের সামনে গেলে তুমি বিস্ময়ে বিমূঢ় হয়ে যাবে, মানে মানুষ যে যখন মোনালিসা দেখে যেমন হতো, বা মানুষ ওয়ারেন পিস পরে যেটা হতো, বা বেথোভেনের গান শুনলে, মিউজিক শুনলে যেটা হতো,
সেই বিস্ময় কি এখন পৃথিবীতে এক্সিস্ট করছে? কেননা পৃথিবী তোমার হাতের মুঠোয়। তাহলে পৃথিবী যেমন হাতের মুঠোয় এসছে, তেমন তোমার যুক্তিবোধ বেড়েছে, তোমার জ্ঞান বেড়েছে। জ্ঞান না বাড়লেও অন্তত তথ্য ভাণ্ডার বেড়েছে। হ্যাঁ, কিন্তু বিস্ময়বোধ সেটা তো কমতে কমতে সেটা একদম কমছে। তলানিতে। তার বিস্ময়বোধ কমা মানে কল্পনা শক্তির অবসান ঘটছে। কিন্তু এই জায়গাটাতেই তো আমরা বলি যে যারা শিল্পী তারা সাধারণ মানুষের থেকে একটু হলেও আলাদা এই জায়গাটায়। তাদের সেই সফট কর্নারটা আজও আছে, তাই তারা শিল্পটা সৃষ্টি করতে পারেন। না সেই রকম মানে আমি ওই জীবনানন্দের কথাই বলবো, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, সকলেই শিল্পী নয়, কেউ কেউ শিল্পী। তো আমি আপাতত নিজেকে অশিল্পীর দলেই রাখতে চাই। কিন্তু আমাকে তুমি বলতে পারো যে ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। আমি ওই একটার পর একটা শিল্পচর্চা করে যাই। এই কারণে করে যাই যে আমার ওই অধ্যবসায় আছে, যে আমি এখনও বিশ্বাস করি যে শিল্পের মধ্যে দিয়ে আমি শুধু সমাজের সঙ্গে নয়, আসলে নিজের সঙ্গেও যে কথা বলি, হ্যাঁ, এর 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 এই কথা বলা আমার যতদিন আমি বেঁচে থাকবো। এবং ওই দাইসোকু হোকুদা, আমি এটা আগেও বলেছি, জাপানি শিল্পী বলেছেন, আমার যখন 80 বছর বয়স হলো, তখন আমি প্রথম প্রাকৃতিক জীব, জড়, পতঙ্গ, এগুলোর রহস্য বুঝতে শিখলাম, এগুলোর সঙ্গে আমার সম্পর্ক বুঝতে শিখলাম। তারপর যখন আমার 100 বছর বয়স হলো, তখন আমি বুঝলাম যে রেখা কাকে বলে, হ্যাঁ, রং কাকে বলে, প্রকৃতি আসলে কি। তো আমিও সেরকম হকুদার মতো বলতে ইচ্ছে করে, আমার যখন 100 বা 150 বছর বয়স হবে, এই অধ্যবসায় আমার জারি থাকবে। এবং একটা প্রকৃত আর্ট যেখানে কল্পনা, বিস্ময়, সাবলিমিটি, মানে যে 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 আর্টের সামনে এসে মানুষ, মানে একটা সময় সত্যি এলিজাবেথিয়ান যুগে, ভিক্টোরিয়ান যুগে, এমনকি শিল্প বিপ্লবোত্তর যুগে, এমনকি প্রযুক্তি যখন আমাদের খুব ডমিনেট করতে শুরু করলো, সেই যুগেও এমন এমন আর্ট তৈরি হয়েছে যার সামনে মানুষ অভিভূত হয়ে গেছে। এখন এই যুগটা বলা হচ্ছে প্রযুক্তির যুগ, এখানে আর্ট আর এক্সিস্ট করে না। কিন্তু আমি যেহেতু মানে আমি এখনও কুসংস্কারে বিশ্বাস করার মতো বা ভূতপ্রেত বিশ্বাস করার মতো যেহেতু আর্টের অস্তিত্ব বিশ্বাস করি, হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই আর্ট তৈরি করা এখনও সম্ভব। আমাদের বা শুধু বিদেশে না, আমাদের দেশেও এই ধরনের শিল্প তৈরি হয়েছে, এমনকি বিশ্বায়নোত্তর যুগেও হয়েছে, এবং সেটা তৈরি করা সম্ভব। এটা এই যে ধারণা, এই ধন্যী ছেলের অধ্যবসায়, সেই অধ্যবসায় আমার আচ্ছা, আর্টের ক্ষেত্রে আমার জারি থাকবে বলে আমার আজ অব্দি বিশ্বাস। এখন আমার কুসংস্কার হচ্ছে এই যে আমি যা খুব চাই তা আমি জীবনে পাই না, সেটা সকলের ক্ষেত্রেই তাই। ফলে এমনও হতে পারে যে আমার আপনি অধ্যবসায় খুব নেই। কি চেয়েছিলেন যেটা পাননি? আমি মানে ছোট ছোট জিনিস আমি বলছি, মানে ধরো ছোটোবেলায় একটা ফুটবল চেয়েছিলাম, সেটা পেয়েছিলাম, নিশ্চয়ই আমি পেয়েছিলাম। বাবা মার কাছে একটা ফুটবল দাও আমায় কিনে। সেই রকম তো, মানে চাওয়া মানে যে সবসময় যে সেটা খুব যে কংক্রিট হতে হবে এবং সেই কংক্রিটনেসটা দিয়ে আমি তোমাকে খুব বোঝাতে পারবো, এমনটা নয়। কিন্তু আহ, এগুলো হচ্ছে যে যখন ওই জীবনানন্দের কবিতার মতো সেখানে জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়, এই যখন একা কথা বলে মানুষ, তখন সে বুঝতে পারে যে সে আসলে নিজেকে নিয়ে ঠিক কী দেখতে চেয়েছিল আর কি ঠিক হলো না। তখন তো সেই যেমন মানুষের জীবন আর্ট থেকে তৈরি হয়, তার যে প্রাপ্তি এবং তার যে আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষার প্রাপ্তির মধ্যে সারাক্ষণ একটা বিরোধ থাকে। হ্যাঁ, সেটা এক একজন মানুষকে এক এক দিকে, নেগেটিভ দিকে ঠেলে দেয় অনেক সময়। যদি পজিটিভ দিকে কেউ যদি ঠেলতে চায়, কোনো মানুষ যদি নিজেকে সেদিকে প্রভাবিত করতে চায়, তাহলে আর্টের কোনো জুরি নেই, এইটুকু আমি বলতে পারি। তো সেই রকম যে আমি আমি যেহেতু ওই 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 কুসংস্কারের বিশ্বাসের মতোই আর্টের ওই শক্তিতে আমি এখনও বিশ্বাস করি। এবং আমি যেহেতু বললাম, হয়তো আমাকে পরদিনই সমাজ আমার একটা প্রতিক্রিয়া জানালো যে তোমার আর আর্টিস্ট থাকার দরকার নেই, তা সেটাও মেনে নিতে হবে আমায়। হ্যাঁ, তো এখন এটা আমি যে কাজটা যে করি, তুমি যে দ্বিতীয় শ্রেণীর যে কাজটা বললে, মানে দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় বর্গের যে কাজটা বললে, সেকেন্ড ক্যাটেগরি, এই কাজটা আমি করি মূলত নিজের জন্যই করি। তারপর কিছু লোকের যদি ভালো লাগে তাহলে লাগবে। আমি 25 বছর আগেও বা 30 বছর আগেও যখন এই কাজটা প্রথম শুরু করেছিলাম, তখন আমি আমার হাঞ্চ আমায় বলতো যে যেটা লিখছো বা যেটা স্টেজে করছো, এটা তোমার দেখতে তোমার নিজের কেমন লাগতো। অর্থাৎ আমার দর্শক হিসেবে ইনস্টিংক্টের ওপর বা পাঠক হিসেবে ইনস্টিংক্টের ওপর আমার এখনও খানিকটা ভরসা আছে। তো আমার ইনস্টিংক্ট যতদিন বলছে যে এই কাজটা তুমি করতে পারো, আমি ততদিন ওই আমার ইনস্টিংক্টকে বিশ্বাস করব। হ্যাঁ, ওটা হচ্ছে যাকে বলে শ্যারন স্টোন অভিনীত বেসিক ইনস্টিংক্ট।
বেসিক ইনস্টিংক্ট। যাক, আচ্ছা। হ্যাঁ, পরের প্রশ্নে যাও। হ্যাঁ। দাদা আপনি, আমরা শিল্পের দিকে আছি, শিল্প নিয়েই খানিকটা প্রশ্ন করে নিক, তারপরে আপনার সেকেন্ড পার্টটায় যাব। শুরুটা কিভাবে হয়েছিল? ফ্যামিলিতে রয়েছে, সেটাই কি ফ্যামিলিতে সূত্রপাত? ফ্যামিলিতে আমাদের আর্টের চর্চা, মানে থিয়েটার, সিনেমা, সাহিত্য। আমার বাবা না, মানে এটা মানে আমি সেটা ইনহেরিট করেছি। আমার একটা পিপুল লাইব্রেরি ছিল বাড়িতে। বাবা প্রচুর বই সংগ্রহ করতেন, কিনতেন। আহ, বাবা যেহেতু কলেজে পড়াতেন, ফলে আর ওই সময়টা না মানুষের বই পড়া, এখন যেমন বই উম্বার্তো একোর অবশ্য একটা বিখ্যাত লেখালেখি পড়লাম, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য বুক। একো বিশ্বাস করছেন যে বই এখনও পৃথিবীতে দরকারি, কিন্তু বই দরকারি তো বটে, এটা নিয়ে কোনো ডাউট না, এখন নেই। তো প্রযুক্ত নাকি ইবুক টিবুকে চলে গেছে, কেন্ডেলে চলে গেছে। মানে বই আমি যেমন বই স্পর্শ না করলে আমার পক্ষে বই পড়া মুশকিল হয়। টাচটা, হ্যাঁ, টাচ, বই পড়তে পড়তে যদি বইয়ের উল্টেই না গন্ধটা, রাখতে পারি। বইয়ের গন্ধটাও। একো বলছেন, আমি যদি স্নান করতে করতে বই না পড়তে পারি, আমি যদি ঘুমোতে ঘুমোতে না বই পড়তে পারি, মানে আমি বিছানায় হেলান দিয়ে আমাকে যদি দাঁড়িয়ে বা বসে বই পড়তে হয়, সেটা খুব কষ্টকর। পড়ে অনেকে ইবুক পড়ে বা যে চেয়ারের সামনে, বলছে যে চোখের দোষ হয়ে যাবে, উম্বার্তো একো বলছেন ওনার ওই লেখাটায়। তো বইয়ের স্পর্শের সঙ্গে আমি বিশ্বাসী। হ্যাঁ, অন্ধের স্পর্শের মতো আমিও বই স্পর্শ করায় বিশ্বাস করি। অন্ধ যেভাবে স্পর্শ টাচ করলে বুঝতে পারে যে এই মানুষটি কে, তেমনি আমি বইয়ের ক্ষেত্রেও টাচ করায় বিশ্বাস করি, এবং পড়ে বুঝতে পারি যে বইটা আমাকে পড়তে হবে না, বইটা না পড়লেও চলবে। তো ছোটবেলা থেকে বই হ্যাঁ, পড়াটা শুরু হলো। বই তো শুরু হলো বই। আর আমাদের বাড়িতে যেহেতু আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, আমার প্রচুর, মানে আর আমাদের বাড়িতে প্রচুর এমনকি শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, মানে আনন্দমেলা থেকে শুকতারা, কিশোর জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে হেন কোনো বই ছিল না যা আমার বাড়িতে রাখা হতো না। আর আমি যেহেতু এক সন্তান, ফলে আমার বাবা মা চলে যাওয়ার পর, আর আমি খুব দুরন্তও ছিলাম, এটাও ঠিক। তো আমার হাতে অনেক সময় বই টই দিয়ে দেওয়া হতো যাতে আমি শান্ত টান্ত হয়ে থাকি। নইলে আমার যেটা কাজ ছিল যে বয়স্কা মাসি আমায় দেখতেন, মা বাবা বেরিয়ে যাওয়ার পর আমার খেলার বলটা আমি বাইরে ফেলে দিতাম রাস্তায়, এবং বলতাম বলটা পড়ে গেছে, আমায় আনতে হবে। তখন মাসি তালা খুলে দিতেন। তখন আমি সেই যে বল নিয়ে উধাও হতাম, আবার সন্ধ্যের আগে হয়তো আমার বাড়িতে মা বাবা ফেরার আগে দেখা গেল। তারপর কি পিটুনি টিটুনি পড়তো? হ্যাঁ, হ্যাঁ, মানে দুজনেই যুগপৎ আমায়, যাকে বলে ঠ্যাঙানো, সেই ঠ্যাঙানো। এবং তখন তো ওইসব কর্পোরাল পানিশমেন্ট আসেনি। তো তখন, যার ফলে তারা খুব স্বাধীন ছিল, এবং আমার আশেপাশে সমস্ত বন্ধুরাই আমি দেখেছি বাবা মার মার খাইনি ছেলেবেলায়। আমার এমন বন্ধুত্ব না, আমি, আমাদের বয়সেই নেই তো, আপনাদের বয়সে তো থাকবেই না, খুব স্বাভাবিক। না, 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 আমাদের 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 মানে বাবা মারা গণতান্ত্রিক ছিলেন, এবং গণতান্ত্রিক ক্ষেত্রে দুজনেই একই রকম গণতন্ত্র প্রয়োগ করতেন, যে ছেলেকে মারের বা মানে শাসনের মধ্যে দিয়ে সেই গণতন্ত্রের একটা উন্মুক্ত এবং নির্বাধ প্রকাশ ঘটত। যাই হোক, সেটা বাদ দাও। তো আমি বলছি যে এই বই, আর আমাদের পাড়ায় থিয়েটারের, মানে তখনও পাড়ায় পাড়ায় থিয়েটার। এমনকি আমাদের পাড়ায়, মানে আমাদের বন্ধুরা একটু বড় হওয়ার পর 16 মিলিমিটার মুভমেন্ট, মানে ফিল্মের ক্ষেত্রে শুরু হয়। তো এই ফিল্ম, থিয়েটার, সাহিত্য, এগুলো নিয়ে যারা এই পরিমণ্ডলে থেকেছে সেই সময়, তারা কম বেশি কিন্তু বাঙালি মাত্রেই একটা সময় কবিতা লেখার মতো বা প্রেমে পড়ার মতো বাঙালি কবিতাও লিখেছে, থিয়েটারও করতো। হ্যাঁ, টিনেজ থেকে তখন শুরু হয়ে যেত ওই ওই হ্যাঁ, পার্টটা। হ্যাঁ, হ্যাঁ। সো আমারও তুমি, মানে ওইভাবেই আমার ঢুকে পড়া। তারপর যখন থিয়েটারটাই, অভিনয়টাই আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করতো। যেহেতু আমার মনে হতো যে অভিনয়, মানে অভিনয়ের যে রহস্য, ওই যে আমি এটা, এমনকি যখন খুব কম বয়সের কথা বলছি, 3-4 পড়ি, আমার এখনও মনে আছে আমি স্টেজে উঠছি, আমার মুখে আলো পড়ছে, এবং সামনে একটা অন্ধকার সারি সারি মাঠের মধ্যে মাথা বসে আছে, আর আমার মনটা একটা একটা একটু একটু করে পাল্টে যাচ্ছে, তার মধ্যে একটা নার্ভাসনেস আছে। কম বয়স মানে তখন পার্ট মনে রাখার একটা ঝামেলা আছে, একটু স্টেজ ফিয়ারও আছে। স্টেজ ফিয়ারও আছে। আর এত, কিন্তু তার মধ্যে দিয়ে মানে ওই যে মানে ওই লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়, এটা নট একজন নট বা একজন অভিনেতাকে খুব কম বয়সে বলা হয়। যে কেউ বলেন যে এই তিনটে পেলে হবে না। এখন তার মধ্যে আসলে এক ধরনের, মানে তোমার আত্মারও এক ধরনের কিন্তু ধোয়া চলছে, যে তোমার মধ্যে আসলে লজ্জা থাকা উচিত, ভয়ও থাকা উচিত, এমনকি ঘৃণাবোধও মানুষের থাকা উচিত। এই তিনটে নট কিন্তু আসলে খসিয়ে ফেলে মনে, সে কিন্তু ওই ঘৃণা উত্তর, লজ্জা উত্তর, ভয় উত্তর অন্য কোনো পৃথিবীর
সে সংকেত পায়। এই সংকেতটা যদি কেউ কম বয়সে পায় তখন তাকে কিন্তু তার এই ধরনের কাজ করা ছাড়া গতি থাকে না। তা আমার মতো এরকম অনেক ছেলে মেয়েও আমার ধারণা আমাদের জেনারেশনে তারা আর্টে অ্যাট্রাক্ট হতো, এখন হয়তো তুলনায় কম হয়, কেন আর্টের বাজার মন্দা। শিল্প সত্যিই সারা পৃথিবীতেই শিল্প একটা সংকটে পড়েছে এই বিষয়তে, ভার্চুয়াল দুনিয়ায়। সবই এখন হাতের মুঠোয়, ওটাই সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, ওইটাই মানুষ, মানে আজকে সন্ধ্যাবেলা আমি সিনেমা দেখবো না, থিয়েটার দেখবো না, আমি আজকে সঙ্গীতের পডকাস্ট দেখবো, বা আমি একটা এমন একটা টক শো দেখবো যেখানে আমি সিরিয়ালের পলিটিক্যাল টক শো দেখবো, যেখানে আমি সিরিয়ালের মতোই, সিরিয়ালে যেমন হয়তো ভাসুর আর ভাদ্য বইয়ের ঝগড়া হচ্ছে, হ্যাঁ, বা দেওর আর অমুকের কথা কাটাকাটি হচ্ছে, হ্যাঁ, পিসেমশাইয়ের। তো পলিটিক্যাল টক শো অলমোস্ট তাই, মানে এক ধরনের কিন্তু বিনোদন মানুষ যে পাচ্ছে, সে কিন্তু এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিনোদনটা মূলত রাজনৈতিক প্ল্যাটফর্ম বা বা এক ধরনের রাজনীতিকরণ ঘটছে সমাজের। আগে কি ছিল, 70s একজন রাজনীতিবিদ রাজনীতি করেন, একজন ফুটবলার ফুটবল খেলেন, একজন ক্রিকেটার ক্রিকেট খেলেন, একজন কবি কবিতা লেখেন, একজন অভিনেতা অভিনয় করেন। এখন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের ক্যাওসে এই প্রত্যেকটা সত্তা কিন্তু একাকার হয়ে যাচ্ছে। মানে জলে সুনামি এলে যেমন কে কবি যদি এখন বলে আমি কবি আমাকে বাঁচাও বলে, কেউ শুনবে না, সে তখন পাশের লোকটাকে, ক্রিকেটারকে ধরো আঁকড়ে ধরতে গেল ক্রিকেটার হয়তো আঁকড়ালো ম্যাজিশিয়ানকে, ম্যাজিশিয়ান আঁকড়ালো প্লে রাইট আঁকলো হয়তো পলিটিশিয়ানকে। এইরকম সুনামির সময় যে ঠিক যে অবস্থাটা হয়, যে সেটাই এক হচ্ছে ধরনের আস্তে আস্তে। বিপর্যয় হয় এবং সেখানে সব মিলেমিশে একাকার হয়ে যায়, এখানেও আসলে খালি আর্ট না, আসলে আর্টিস্টেরও ক্ষয় হচ্ছে। এবং আর্টিস্টরাও আসলে প্রত্যেকে ওই সুনামির মধ্যে যেমন মানুষ বিপন্ন হয়, সে তার ঘরবাড়ি কীভাবে আটকাবে বুঝতে পারে না, এটা এখন একটা ভার্চুয়াল সুনামি যুক্ত। ফলে সে খুবই আমার ধারণা যে আর্ট এবং আর্টিস্টের এক ধরনের ক্ষয় এবং এক ধরনের আত্মরক্ষা এবং তার টিকে থাকার যে লড়াই, সবই তাকে চালাতে হচ্ছে। তাই জন্য কোথাও না কোথাও আর্টটাই কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। মানে আমি যেহেতু আর্টের লোক, কাজটা কম বেশি করি, একজন ফুটবলার হয়তো ফুটবলের কথা বলবেন, বা একজন হ্যাঁ, প্রত্যেকটা ফিল্ডেই এটা একজন নিজের নিজের অ্যাঙ্কার মতন হয়তো জায়গা। অ্যাঙ্কারের কথা বলবেন, একজন সাংবাদিক তার পেশার কথা বলবেন, যে তিনি তার পেশায় কীভাবে বিপন্ন। হ্যাঁ, প্রত্যেকের তো যে যা নিজের অভিজ্ঞতা থেকেই কথা বলে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। কিন্তু আপনি যখন শুরু করেছিলেন তখন সিনারিওটা একদম আলাদা ছিল। তখন আপনাদের কাছে ওটা সেফ জোনই ছিল। প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় দেখিল সে কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার। তো সেই সব সবই ছিল। মানে এখন যে বিপন্ন বিষয় প্রায় সবার মধ্যে গ্রাস করেছে, সেটা সেই সময়টা ছিল না। মানে আমার মনে হয় যে 1920 পর থেকে যে 5টা রাজতন্ত্রের সারা পৃথিবীতে পতন ঘটল, আর মূলত 47 সালের পর থেকে, 47-48 সালের পর থেকে যে কলোনিয়ালিজমের এক ধরনের পতন, মানে এই ইংল্যান্ড তার কলোনিগুলো ছাড়তে শুরু করলো, ভারত তার মধ্যেই পড়ে, স্পেন তার কলোনিগুলো ছাড়তে শুরু করলো, বা আমাদের হল্যান্ড তাদের কলোনি ছাড়তে বাধ্য হলো, বা ফ্রান্স, আলজেরিয়া যুদ্ধ 1960-এর পরে অবধিও চলেছে। কিন্তু এইগুলোর সময় এই যে রাজতন্ত্রের পতন হচ্ছে এবং এক ধরনের সমাজতন্ত্রের উত্থান হচ্ছে, মানে মনে রাখতে হবে 17 সালে রুশ বিপ্লব হচ্ছে, আর 22 সালে মুসোলিনিও ক্ষমতায় আসছেন। হ্যাঁ, আর 33 সালে হিটলার ক্ষমতায় আসছেন। এই যে 17 থেকে 33, এই 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 যে সময়টা ইউরোপে যা ঘটছে, সেটা কিন্তু এক ধরনের, আর এবং এটাও মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল কে চালু করেছিলেন, তার নামও মুসোলিনি। তার মানে 29 সাল অবধি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগে অবধি, বিশেষত 29 সালে যখন মুসোলিনি ভ্যাটিকানকে একটা পিওর আলাদা স্টেট বলে দিলেন, আলাদা দেশ, এবং পোপ বললেন যে পৃথিবীতে মুসোলিনির মতো দৈব প্রেরিত মানুষ আগে কখনো আসেনি, সে হচ্ছে ঈশ্বরের অ্যাঞ্জেল, পোপ বললেন মুসোলিনিকে। এই যে কে ইতিহাসের নিদানে কে হিটলার হবেন আর কে স্তালিন হবেন, তখন সেটা বোঝা যাচ্ছে না। তখন গড় মানসিকতাকে হিটলার মানেই খারাপ, সত্যিই খারাপ, মানে সেটা তো আজকে হিটলার খারাপ। জগতেও তাই এবার রয়েছে, সেই ভাবনাটাই রয়েছে। হিটলার যেভাবে পালে পালে শয়ে শয়ে ইহুদিকে খুন করেছে, স্তালিনও ওইভাবে শয়ে শয়ে কৃষক বা তার শিল্পী বা তার দেশের মানুষকে গুলাগে নিয়ে গিয়ে খুন করেছে। কিন্তু 50, 60, 70s অবধি, বা 89 পর্যন্ত, আমি বলছি বার্লিন দেয়াল ভেঙে যাওয়া পর্যন্ত, মানুষ বিশ্বাস করতে আর্ট বলে কিছু এক্সিস্ট করে,
এবং আর্ট দিয়ে পৃথিবী পাল্টানো যায়। আর্ট মানুষ অন্তত পৃথিবী যদি নাও পাল্টানো যায়, অন্তত কিছু মানুষকে পাল্টানো যায়, এই মোটামুটি একটা মতামতে সমাজ সংসার পৃথিবী এসেছিল। এখন আমরা যে যুগটার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আর্টের প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা না, সেটা নিয়ে। আর্টটা এখন লাক্সারি, নেসেসিটির মধ্যে আর্ট আর পড়ছে না। হ্যাঁ, সেই লাক্সারিটা যেমন থিয়েটারের ক্ষেত্রে একটা সময় বলা হতো যে ঘরে কে কতদিন আর বোনের মোষ তাড়াবি, মানে তুই আর মানে কোনো পয়সা রোজগার হয় না তো কতদিন আর তুই এই ধরনের মানে পাগলামি বা উড়নচণ্ডেপনা করে জীবন কাটাতে পারিস। এটাই তো এই কথার মূল কথা। এখন এই কথাটা হচ্ছে যে যেহেতু গত শতাব্দীতেও এক ধরনের সমাজবোধ ছিল, এক ধরনের ভিক্ষাবোধ ছিল, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, মানে কে হিটলার কে স্তালিন দুজনই যে আসলে একই মুদ্রার এপিটোপিট তখনও তো প্রমাণিত হয়নি। কমিউনিজম এবং ফ্যাসিজম যে আসলে একই মুদ্রার এপিটোপিট তখনও এই পৃথিবীতে তখনও সেটা প্রমাণিত নয়। মানে মানুষ কিছু আশা করত, আশা রাখত। মানুষ তো আজও আশা করে। হ্যাঁ, তো মানুষ মানুষ খুব আশা করে না এখন। মানুষ এখন এইটা আশা করে যে আমার আজকের দিনটা যেন ভালো যায়। এইটা মূলত মানুষ ঘুম থেকে উঠে বলে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এইটা বলার মতো লাক্সারিও মানুষ খুব করতে বহু পারে না। মানুষের নেই এখন। আমার নেত্রী সেখানেই আমি ব্যতিক্রম, যে মানুষের মানে পাশে যার কিচ্ছু নেই সেই মানুষের পাশে তিনি এখনও দাঁড়ানোর কথা ভাবেন। এবং তাকে আমার খানিকটা ওই জন্য একটা খানিকটা অলিক, মানে প্রায় একটা গত শতাব্দীর যে মূল্যবোধ তিনি এখনও ক্যারি করে নিয়ে বেড়াচ্ছেন, যেটা এই দুনিয়া কতদিন এই নিষ্ঠুর পেট্রিয়ার্ক সোসাইটি কতদূর বহন করবে বা নিতে পারবে, সেটা তো আমার মাঝে মাঝে সংশয় হয়। তারপর যখন উনি যে কথাগুলো বলেন সেগুলো একবার তার ভেতরে ঢোকার চেষ্টা করি, এক ধরনের বোঝাপড়া হয়। আপনি যখন প্রথম একটা নতুন করে শুরু করলেন যে আমি থিয়েটারটাকে বেছে নেব আমার কেরিয়ার অপশন হিসেবে, তখন কি ভাবনা থেকে এটা আমি করলেন? কেরিয়ার কখনো আমার অপশন হিসেবে ভাবিনি কেরিয়ার, মানে আমাদের বাড়ি থেকেই ভাবাতে দেওয়া হয়নি এবং আমার চারপাশে আমায় ভাবতে দেয়নি সেটা। থিয়েটার কখনোই কেরিয়ার হতে পারেনি এবং এটা থিয়েটারের একটা, আমি সেদিন একটা লেখাতে লিখেওছি, ইন্টারভিউতেও বলেছি, 1872 সাল থেকে এই ব্যর্থতা আমাদের বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে। এটা প্রায় 150 বছরের এমন একটা ভূত, দ্য গড দ্যাট ফেইল্ড যেমন বই ছিল কোয়েসলারে, এটা হচ্ছে দ্য গোস্ট দ্যাট ফেইল্ড। এই ভূত, যে ভূতও এখন আমরা মানে বহন করতে পারছি না বিক্রমাদিত্যের মতো, যে কাঁধে নিয়ে যে সেই মৃত লাশ নিয়ে ঘুরে বেড়াবো, সেই লাশ আমার গলা টিপে ধরতে চাইবে যে তুমি বলেছিলে 1872 সাল থেকে বলে আসছো যে আমি স্বাবলম্বী হব, আমি স্বাবলম্বী হব। থিয়েটার করে কেউ স্বাবলম্বী হওয়া মুশকিল। আমি একজনকে মাত্র দেখেছি, তাও সে পুরোটা থিয়েটারের উপর নির্ভর করে বাঁচেনি, কিন্তু সে এই বিশ্বানুত্তরেও যুগেও খুব ব্যতিক্রম। আমি একজন দুজনের কথা বলতে পারি, নাম করছি না, আছে যে খালি থিয়েটার করেই বেঁচেছে। আমার খুব, ধরা যাক দেবশঙ্কর হালদার, এরা এ থিয়েটার করেই কিন্তু তাকেও হয়তো সিনেমা বা মানে শুধুমাত্র থিয়েটার করে যেটা একমাত্র পেরেছেন কারা, মানে যখন সিনেমা আসেনি তার আগে পেরেছেন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ পেরেছেন, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি পেরেছেন, এমনকি অমৃতলাল বসু যিনি যার ডাক্তার হওয়ার কথা ছিল, মেডিকেলে চান্স পেয়েছিলেন, তিনি মেডিকেলে না গিয়ে ডাক্তার পরীক্ষা না নিয়ে সমাজে অচ্ছুত হিসেবে চিহ্নিত যারা বারবনি তাদের সঙ্গে ওঠা বসা করে সেই নটের পেশা বেছে নিলেন। এবং এটা আমাদের এই ঘেটো ঘেটোভিত্তিক যে সমাজ, সেখানে প্রবল প্রতিক্রিয়া তৈরি করেছিল। শিশির ভাদুরীর ক্ষেত্রে একই কথা হয়েছে। শিশির ভাদুরী কলেজে পড়ান, বিদ্যাসাগর কলেজে, মানে তখন বিদ্যাসাগর কলেজের নাম না, ওরিয়েন্টাল কলেজ, সেই কলেজে পড়ানো ছেড়ে দিলেন। বিদ্যাসাগর কলেজে না পড়িয়ে তিনি নটের পেশা নিলেন। হ্যাঁ, কেননা তখন ওই বিখ্যাত পার্সি সংস্থা, আমার উপন্যাস আমি লিখেছি, আমি নামও আজকাল ভুলে যাই সব, তারা এই রুস্তমজি এরা সব এলেন। হ্যাঁ, মানে তাদের কোম্পানি এসে ম্যাডান কোম্পানি, যার নামে ম্যাডান স্ট্রিট ধর্মতলায়, তারা রক্সি সিনেমাটা কিনে নিল। তখন রক্সি নাম না, নাম দিল করিন্থিয়ান। আর ওরা নিজেরা থাকতো হচ্ছে মিনার্ভা যে সিনেমা, তার ঠিক ওই 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 বাড়িটা ওপরে, ওইটা ছিল ম্যাডানদের বাড়ি। তো তাদের চক্করে পড়ে শিশির ভাদুরী চাকরি ছেড়ে দিলেন। কিন্তু সেসব দিকে যদি আমরা শিশির ভাদুরীর জীবনটা দেখি, এবং শিশির ভাদুরী যখন চাকরি ছাড়ছেন তার 10 বছরের মধ্যে, তার 4 বছরের মধ্যে নির্বাক বাংলা ছবি আসছে, আর 10 বছরের মধ্যে সবাক বাংলা ছবি জাঁকিয়ে বসছে। অহিন্দ্র চৌধুরী হচ্ছেন সেই সন্ধিক্ষণ যেখানে একজন নট বুঝলেন যে থিয়েটার করে উনি চালাতে পারবেন না, আমার সিনেমা করতে হবে।
থিয়েটার সিনেমা অহিন্দ্র চৌধুরী দুটোই আজীবন প্যারালালি করে গেছেন। শিশির ভাদুরী কোনোদিন সেভাবে অভিনয় করেছেন সিনেমায়, কিন্তু অভিনয় করতে চাননি সিনেমায়, উনি মূলত থিয়েটারই করতে চেয়েছেন। তাহলে শিশির ভাদুরীর আমলের সময়কার যে প্রজেক্ট, লাইফে বেঁচে থাকার যে প্রজেক্ট বা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং ফেল করছে, এটা আমি না। আরও অনেক আগে থেকেই। এই 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 পরাজয় থিয়েটার বহুদিন ধরে এই গ্লানি বহন করছে। তুমি যদি স্বাধীনতার আগে সব থেকে সুপারহিট সিনেমা 50 বছরে কোনটা যদি বলতে হয়, আমরা বলবো 1923 সালে স্টার থিয়েটার প্রযোজিত করোনার্জুন, যেটা সুপারহিট, 500 নাইট ক্রস করছে, তাকেই আমরা সুপারহিট তখন বলা হতো। বাকি অনেক হিট আছে, সুপারহিট নেই। এই করোনার্জুনে আমরা অহিন্দ্র চৌধুরীর উত্থান হচ্ছে, এবং অহিন্দ্র চৌধুরী তার 10 বছর পর সিনেমা করছেন, কিন্তু সিনেমা থিয়েটার দুটোই করছেন। কিন্তু আপনার তো শুরু হয়েছিল স্বাধীনতার থিয়েটার পর দিয়ে। সব থেকে সুপারহিট থিয়েটার কোনটা? শ্যামলী, যেটা ওই 400-500 রজনী ক্রস করছে, যেখানে প্রথম থিয়েটার করতে আসছেন উত্তম কুমার। কিন্তু উনি আর অহিন্দ্র চৌধুরীর মতো উনি বুঝতে পারছেন যে থিয়েটার করলে আমার জীবন অন্য খাতে বইবে, যেটা আমি চাই না। উনি সেটা প্রথমেই বুঝতে পেরেছিলেন। উনি বুঝতে পারলেন যে আমি তো অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছি। আমাকে শ্যামলী দেখতে এসে যে রূপালী পর্দার নায়কের যে হাহাকার, রূপালী পর্দার নায়কের দেখার জন্যে যে হাহাকার, তাকে একটু ছোঁয়ার জন্যে যে কাতরতা মানুষের, যে স্পর্শের জন্যে যে একটা মানুষের যে একটা উন্মাদ হয়ে যাওয়া প্রায়, যে আমি চোখের সামনে উত্তম কুমারের হাত মেলাচ্ছি, এইটা মানুষের কাছে একটা বিরাট ফ্যাক্টর ছিল। এটা উত্তম কুমার যে মুহূর্তে শ্যামলী করলেন, উনি বুঝতে পারলেন যে ওই শুভেন্দুকে বলা ওনার বিখ্যাত গল্প, শুভেন্দুকে বললেন আসতে দেরি হলো, শুটিংয়ে ঢুকে বললেন কেন রে? উত্তম কুমার বলছেন শুভেন্দুকে, না দাদা ওই পেট্রোল পাম্পে তেল ভরছিলাম, গাড়িটা আস্তে আস্তে তেল ভরে গেল, তা তেল ভরে নিয়ে আসলাম, তাই একটু দেরি হয়ে গেল। বলে তো ড্রাইভার নেই? বলে না, আমি তো সেলফ ড্রাইভ করি। সে ভালো করিস, কিন্তু শোন তোকে একটা কথা বলি, তুই নিজে নেমে কি তেল ভরলি? বললো হ্যাঁ। বললো জীবনে কখনো করবি না, দুটো পাবলিক এসে যদি তোর সঙ্গে কথা বলতে চাইতো। এই যে রূপলী পর্দার নায়ক যে আসলে একটা সাররিয়েল, তাকে যে স্পর্শ করা যায় না, তাকে যে ধরা যায় না, এটা তো আধুনিক যুগের পৃথিবীতে এসে সব ভেঙে চুরে গেছে। শাহরুখ খানকেও তার সিনেমা পাবলিসিটি করার জন্যে একটা স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয়, আমির খানকে যেতে হয়। এখন তো পুরোটাই প্রমোশনের উপরে। প্রমোশন, তার মানে ওই যে প্রজেক্টটা ফেল করেছিল থিয়েটারের ক্ষেত্রে, এই শতাব্দী হচ্ছে সিনেমার অভিনেতাদের ফেল করার সময়। 100 বছর ধরে থিয়েটার নামক যে প্রজেক্টটা ফেল করলো, 150 বছর ধরে, এই আমরা আগামী 150 বছর দেখবো যে সিনেমার, আমরা থাকবো না, তুমি থাকবো না, হ্যাঁ তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু আজকে আমি বলছি মিলিয়ে নাও, যে এই সিনেমার অ্যাক্টরদের এই অ্যাক্টিংকে পেশা করার যে প্রজেক্ট, সেটার সেই প্রজেক্ট, সেই কলোসাস চুরমার করে ভাঙছে, সেইটা ভেঙে পড়ছে। হয়তো রাজনীতি অনেক রূপলী পর্দার নায়ক নায়িকার পেশা হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেইটা, যে ওই পেশায় আর স্বস্তি নেই। ওটা কিন্তু তার, অনেকে ভাবছেন যে তার ধান্দাবাজি, এইসব শব্দ সব ব্যবহার করে। অনেকে বলেন যে এটা তার সুযোগ সুবিধা নেওয়া। আমি বলছি ওটা তার ইনসিকিউরিটি। ওটা তাদের প্ল্যান বি। ওটা ইনসিকিউরিটি। তোমার কাছে ওটা প্ল্যান বি, আমার কাছে অন্তত প্ল্যান ইতেও রাজনীতি ছিল না। তাদের জীবনযাপনের বা সিনেমা নামক বা সিরিয়াল নামক বা অভিনয় নামক পেশাকে যে যে সাস্টেইন করানোর যে প্রকল্প, গত ধরো আমি কবে বলবো, হলিউডে, অফকোর্স হলিউড এটা এখানে একটা বড় আমাদের পথপ্রদর্শক। হলিউডে আমি বলছি যে শেষ বড় নায়ক কে উঠেছেন, একটা 77, যেমন আমি একই সঙ্গে অ্যাল প্যাচিনোকে দেখতে পাচ্ছি, আমি টম ক্রুজও মার্লন ব্র্যান্ডোকে 50s থেকে দেখতে পাচ্ছি। টম ক্রুজ কবেকার অনেক পরে। আরে রেনম্যান কবেকার সিনেমা বলো তো তুমি? আমাদের কলেজ জীবনে রেনম্যান রিলিজ করছে। আহ, সারা পৃথিবীতেই এই প্রকল্পটা কোথাও ফেল করছে, কিন্তু সিনেমা থাকবে। আমি তোমাকে বলছি থিয়েটার থাকবে, কোনো গুহায় হলেও থিয়েটার হবে, কোনো সমুদ্রের ধারে 5টা দর্শক বসে আছে, থিয়েটার হবে না, এত কিছু সামলে যখন এত দূর সিনেমাও এসে হবে। থাকবে। হ্যাঁ, কিন্তু এইটাকে, যে এই যে তুমি আমায় বললে যে এটা যে পেশা হিসেবে আপনি কি করে বাঁচতে পারলেন বা বাঁচতে পারলেন না, থিয়েটার যেমন
আমরা যে প্রজন্মের আমরা মানুষ, মানে ৯-এর দশকের মধ্যে থিয়েটারের, গত শতাব্দীর ৯-এর দশকের মধ্যে থিয়েটার চর্চা শুরু, সেই সময় থেকে আমরাও স্বাবলম্বী হতেই চেয়েছি। আমরাও হতে পারিনি, ফিল্মের লোকেরাও আর পারবে না, যারা ফিল্ম অ্যাক্টিংকে যারা কেরিয়ার হিসেবে বাজবে বলে ভেবেছিল। হ্যাঁ, সেটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই। মানুষ, মানুষের বেসিক ইনস্টিংক্ট কী, যে আমি আমার স্বাধীন ইচ্ছেগুলোকে আমি সংরক্ষণ করতে চাই, আমার ডিজায়ার্সগুলোকে আমি আমার স্নায়ুতে, আমার মগজে, আমার চাহিদায় আমি সংরক্ষণ করে রাখতে চাই। এইটাই মানুষের বেসিক চাওয়া, এবং সেই জন্য সে একটা স্বাধীনতা চায়। এখন স্বাধীনতা মানে স্ব-অধীনতা, আসলে নিজের অধীন হতে পারছি কি না, হ্যাঁ, আমি নিজের চাওয়াগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি কি না, এইটা বুঝতেই অনেক মানুষের দশকের পর দশক কেটে কেটে যায়। যাচ্ছে। তো সেটা আমি কি করে, কিন্তু স্বাধীনতা তো সত্যি নেই। আপনি যদি ভাবেন যে আগে তো কোথাও নেই, না, কোথাও নেই। এই যে আমি 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 মানে আমাদের দেশের সর্বোচ্চ যে রাষ্ট্রনায়ক, তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখছিলাম, তার দলীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সে কি, তার যেভাবে তিনি এটা টানেন, যেভাবে পাঞ্জাবি এভাবে একটা বোতাম লাগান, এবং যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন তার দলের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তিনি যখন আমি গিয়ে দেখলাম, ইসরায়েলে গিয়ে পৌঁছলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দেখে তিনি যা করলেন, যার 124টা দেশে ঢোকা বারণ, যে প্রধানমন্ত্রীর, যুদ্ধাপরাধী হিসেবে যিনি চিহ্নিত, তাকে দেখে যেভাবে জড়ালেন, যেভাবে তাকে আপ্লুত হয়ে গেলেন, তাহলে কেউই স্বাধীন নয়। এভরিওয়ান হ্যাজ এ বস, প্রত্যেকের মাথায় একজন বস আছে। দাদা বর্তমান সময়টা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যেই রয়েছে, আমরা জানি। আমি একটু আপনার প্রথম দিকটায় ফিরে যাই, অশালীন। যখন আপনি অশালীন তৈরি করলেন, একটা নতুন জোয়ার এলো কিন্তু তখন। এটা কিভাবে ভেবেছিলেন পুরনোকে ভেঙে নতুন তৈরি করা? হ্যাঁ, আমি আবার বলছি, মানে থিয়েটার করার প্রক্রিয়াটা না, থিয়েটার করার প্রক্রিয়াটা হচ্ছে একটা, তখন না আমাদের কাছে অর্থনীতিটাই মূল কথা, যে পরের শোটা করার সুযোগ পাবো তো, সেই টাকাটা হাতে থাকবে তো, মানে কম বয়স তো আমরা যারা করছি, তখন আর দলটাও খুব নড়বড়ে দল ছিল। তো আমি ভাবলাম একটা কমেডি লিখি, একটা কমেডি থিয়েটার করেই, কমেডি করলে কি হবে, লোকে খুব হাসবে টাসবে, লোকে দেখতে আসবে। এবার ওই লিখতে গিয়ে অশালীন হয়ে গেল। এবার কমেডি হিসেবে তুমি যদি নাটকটা পড়ো, বা তুমি তো ছোটো তখন দেখোনি, নাটকটা যারা দেখতে আসতেন তারা কিন্তু কমেডির ছাঁচটাই নিতেন, কিন্তু অশালীনের যে ভেতরে একটা অন্তর্গত কোনো অর্থ যদি থাকে, সেই অর্থটা নিয়ে ইন্টেলেকচুয়ালরা পরে অনেক কথাবার্তা বললেন, তাদের ভালোও লাগলো। কিন্তু অশালীনের বাইরের ছাঁচটা তুমি যদি দেখো, তাহলে একটা প্লেন অ্যান্ড সিম্পল, আমি একটা কমেডি লিখতে গেছিলাম। লিখতে গিয়েও অশালীনের ভাষা, সিগনিফায়ার, সিগনিফিকেন্স, বাচ্চার্থ, ব্যঙ্গার্থ, যেহেতু তখন ভাষা নিয়েও খুব আমাদের, মানে আমি যে কলেজে পড়েছি না, সেই কলেজে আসলে প্রেসিডেন্সিতে। কলেজ স্ট্রিট পাড়ায়, মানে ওই ওই কলেজে, মানে এত ভাইব্রেন্ট ছিল, মানে যা কিছু তখন পৃথিবীতে আরও আলোচনা হচ্ছে, ছাত্ররা সেটা যদি না জানে, এবার একটা ছাত্র ক্রাইসিসে পড়ে যেত, মানে তার বান্ধবীর সামনে আরেকটা ছেলে হয়তো বেশি তার থেকে বলেও জেনে ফেলছি, মূলত বান্ধবীদের খুশি করার জন্যই কিন্তু তখন আমরা এইসব ভাষা টাষা ইত্যাদি নিয়ে কথা বলতে শুরু করি, বা পড়তে শুরু করি, বা যে কোনো বিষয়। এইটা অশালীনও যখন লেখা হচ্ছে, তার আগে কলকাতায় খুবই, মানে জাক দেরিদার তত্ত্ব, জাক লাঁকার তত্ত্ব, এগুলো সব কলেজ স্ট্রিট পাড়ায় সব আতেলদের মুখে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো তো? এইসব আমার, তখন আমিও পড়ছি, উইটগেনস্টাইন পড়তে শুরু করলাম, এইগুলো কোনোভাবে আমার লেখায় এসেছিল, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে অশালীনের ওই যে কমেডি, হাস্যরস, তাকে ভেদ করে ওইগুলো পরে বড় হয়ে ওঠে, এবং বলা হয় যে এটা একটা প্রথম পোস্ট মডার্ন থিয়েটার, প্রথম ভাষা নিয়ে কথা একটা বলার নতুন ধারা তৈরি একটা হয়ে গেল। নতুন ধারা, এইসব বলা টলা হয়েছিল। তো আমার কাছে কিন্তু ওটা একটা, মূলত একটা অর্থনৈতিক লড়াই ছিল, মানে আমি আমার পরের শোটা কি করতে পারবো। অশালীন ওই সময় আমাদের দলে হায়েস্ট শো, মানে 100টার কাছাকাছি শো হয়েছে, এবং অশালীন আমাদের এক ধরনের ইকোনমিক স্টেবিলিটি দেয়, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেয়। স্বাচ্ছন্দ্য মানে দিন আনি দিন খাই, মানে আজকে শোটা করলে যে টাকাটা হবে, সেটা দিয়ে আমি পরের শোটা করতে পারবো, এই স্বাচ্ছন্দ্যটুকু দিয়েছিল। ফলে থিয়েটার অর্থনীতি নিয়ে আসলে অনেক লোকের কোনো ধারণা নেই, কীভাবে থিয়েটার চলে। তো আমি সবসময় মনে করে এসেছি যে থিয়েটারও একটা সিনেমার মতো, বা একটা লেখকের মতো, থিয়েটার নিজের যোগ্যতায় চলা উচিত।
তা অশালীনের পেছনে যদি কোনো কিছু ফ্যাক্টর এক্স ফ্যাক্টর থাকে তা হচ্ছে আমরা কম বয়সে যোগ্য ছিলাম কি ছিলাম না তার এক ধরনের ঝাড়াই বাছাই, তার এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, প্রথম সীতারগ্নি পরীক্ষার মতো অশালীন দিয়েছিল নাট্য মানে ওই জগতে। পরীক্ষায় আপনি একদম ফার্স্ট ক্লাস না, ফার্স্ট। ওই যে পড়তে শুরু করলাম, সে পড়া এখনো জারি আছে। কিন্তু উইঙ্কল টুইঙ্কল তো একেবারে জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল আপনার। এক ধরনের ঘোরালো, এই কারণে ঘোরালো যে অশালীন বা অরণ্যদেব বা অন্য থিয়েটার যখন করছি, সাহারিয়ার বা চতুষ্কোণ, তখনও মোটামুটি লোকে আমাকে মানে পলিটিক্যালি ইনক্লাইন করতে পারছে না, ঠিক বামপন্থীও বলতে পারছে না। কেননা অরণ্যদেব নাটকে ছিল, সে নাটকটা তোমায় বললে বুঝতে পারবে সঙ্গীতা, যে সেটা হচ্ছে এটা 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 যারা দেখেছে খুব, যে কতজন দেখেছেন আমি জানি না, খুব কম লোকই হয়তো দেখেছেন ধরে নিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ভবিষ্যৎকালের কলকাতা, 2099 সালের কলকাতা। সেখানে একজন আর্কিওলজিস্ট মেন ক্যারেক্টার, সে পুরনো কলকাতা খুঁজছে, খুঁড়ে খুঁড়ে কী পাচ্ছে, এই বাবা ছেলেকে এসে বলছে, জানিস আজকে খুঁড়ে কলকাতা খুঁড়ে কী পেলাম? ওই ছেলে বাবাকে বলছে, বাবা কী পেলে? নন্দন বলে একটা জায়গা পেয়েছি, সেখানে নাকি সিনেমা বলে নাকি একটা ব্যাপার দেখানো হতো। এই শোন, আজকে না একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা জায়গা পেয়েছি। থিয়েটার না কী রে, থিয়েটার মানে কী রে? ছেলে বলছে, জানে তো বাবা থিয়েটার মানে কি? এটা 1999 সালে লেখা, 98 সালে লেখা। তা সেইখানে আপনি কি তখন কোনোভাবে আপনারা আভাস পেয়েছিলেন যে একটা দিন আসতে চলেছে যেখানে আস্তে আস্তে সবকিছু ধ্বংসর দিকে যাবে? হয়তো আমার হাঞ্চে কোথাও ছিল এটা, হয়তো আমার স্মৃতিতে কোথাও, বা আমার 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 ফোরসাইট যদি থাকে কিছু, সেটা হয়তো ওটা অনুমান করেছিল যে এরকম একটা দিন আসছে। তো ওখানে ছিল বাবা, বই বলে একটা জিনিস পেয়েছি, বুঝলি, ছেলেকে বলছি বই, বলছে আর আর কতগুলো নাম পেয়েছি, মারোয়ারি নাম। বলে কি মারোয়ারি নাম? কি? নন্দলালা বসু নাম পেয়েছি। হ্যাঁ, এটা কে আমি যে বুঝতে পারছি না। তো তখনও একটা চাঞ্চল্য হয়, কেননা ওখানে বাবা ছেলেকে একটা জায়গায় বলে, ছেলে বাবা বলে, আজকে কোন দিকটা খুঁড়লে বাবা কলকাতার? বাবা বললো, আজকে খুঁড়েছি আলিমুদ্দিন স্ট্রিট। এইটা বলার পরেই গণতান্ত্রিক লেখক শিল্পী সংগঠন যেরকম তারা কিছু রিয়াকশন জানায়, কিছু আপত্তি করে। আপত্তি জানানোর কোনো মানে নেই, এটা মজা, একটা প্লেন অ্যান্ড সিম্পল মজা। কিন্তু তখনই আপনি বামপন্থার এগেনস্টে চলে গেলেন। মানে আমি উইঙ্কেল টুইঙ্কেল মানুষ অব্দি ভেবে নিল সেটা। উইঙ্কেল টুইঙ্কেল অব্দি আমার অবস্থান যদি তুমি বলো, তা মূলত আমার একজন থিয়েটার প্রত্যাশী তরুণ, যে ভালো কাজ করতে চায়, কোনোটা ভালো কাজ হয়, কোনোটা ভালো কাজ হয় না। অশালীন নিয়ে খুব হই হলো, কিন্তু আমার মধ্যে মানে, কিন্তু সাবেকি যে থিয়েটারের লোকেরা, তারা যে অশালীনকে খুব ওয়েলকাম করেছিল তা নয়। না, নতুনকে ওয়েলকাম করা অতটা সহজ নয়। না, কিন্তু সাবেকি আবার কবি, চিত্রকর, ঔপন্যাসিক, সাহিত্যিক, এরা অশালীনকে খুব দুহাতে আলিঙ্গন করেছিল। মানে সাবেকি থিয়েটারের লোকেদের অশালীনের যে ভাষার ক্ষেত্রে একটা যে ভাঙচুর ছিল, ভাষার ক্ষেত্রে যে একটা আন্ডারগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ অশালীনে ব্যবহার করা হয়েছিল, সেটা হয়তো একটু অসুবিধে হয়েছিল, সেটা নিয়ে হয়তো একটু সমস্যা ছিল। উইঙ্কেল টুইঙ্কেলের পর সমস্যা যেটা হলো, সেটা হচ্ছে যে উইঙ্কেল টুইঙ্কেলের পর আমি ব্র্যান্ডেড তৎকালীন তৎকালীন শাসক দল হিসেবে চিহ্নিত হলাম, যেটা আমাকে ব্র্যান্ড করার মতো কিছু ঘটেইনি। প্রথম কথা হচ্ছে যে আমি এটা এখনও বলছি, গভীরভাবে বিশ্বাস করি, তখনও বলেছি, একটা থিয়েটার দৈনন্দিন রাজনীতি বা সমাজনীতিকে পাল্টাতে পারে না। একটা থিয়েটারকে, তার মধ্যে যদি পলিটিক্যাল এলিমেন্টও থাকে, থাকতেই পারে, তাকে প্রধানত একটা থিয়েটার হিসেবেই গ্রহণ করা উচিত, তার ভালো মন্দর নিরিখে। হ্যাঁ, সেটা যদি কেবলমাত্র এন্টারটেনমেন্ট যদি নাও হয়, যদি সেটা, সেই থিয়েটারটা যদি কলা কৈবল্যবাদী নাও হয়, মানে আর্ট ফর আর্টস সেক নয়, মানে থিয়েটার ফর সোসাইটির সেক, মানে পুরনো জদানবের থিওরি বলছি আমি, স্টালিনের, যিনি সংস্কৃতি মন্ত্রী, যে আর্টের কোনো না কোনো একটা সামাজিক বক্তব্য থাকতে হবে, যেটা আমরা বলতাম সামাজিক মেসেজ, মেসেজ দিতে হবে। মানে সেসব মজা যদি আমরা নাও করি, হ্যাঁ, যে থিয়েটারকে একটা পলিটিক্যাল হতে হবে, আহ, হতেই পারে, একটা কিন্তু বার্তা থাকবে, কিন্তু নাও বার্তা যদি থাকবে। থাকেও, তাকে থিয়েটার হিসেবেই নেওয়া উচিত। কিন্তু উইঙ্কেল টুইঙ্কেলের পর এমন কতগুলো ঘটনা ঘটলো, মানে এমন কতগুলো, মানে থিয়েটারটাকে ব্যান করার চেষ্টা করা হলো, হাস্যকর। আমি আবার বলছি, থিয়েটারের ব্যান করার মতো কোনো থিয়েটার, মানে সেই থিয়েটারে সে প্রভাব নেই, সমাজে সেই প্রভাব নেই, যে থিয়েটার বা ফিল্ম সমাজে সেই প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রভাবটা আপনি ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে দেখলে আপনি তখন কি অদ্ভুত জিনিস প্রেডিক্ট করে দিয়েছিলেন। আমি প্রেডিক্ট করেছিলাম কি, মানে হ্যাঁ, এক ধরনের যে, মানে
দিন যে পাল্টাচ্ছে বা মানে একটা ছেলে মঞ্চে দাঁড়িয়ে বলছে চিৎকার করে 2002 সালে, হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি, হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি, কী হয়েছে? এইটা হয়তো একটা সমাজের কাছে, একটা সোসাইটির কাছে একটা ধাক্কা ছিল, যে এই কথাটা তো বাংলা স্টেজে আসেনি কখনো এইভাবে। এটা একটা হয়তো একটা ধাক্কা ছিল, হ্যাঁ ছিল, কিন্তু সেটাকেও তো একটা থিয়েটার একটা চরিত্রই বলছে। আবার আরেকটা চরিত্র যে বলছে যে একে বলে সাচ্চা কমিউনিস্ট হওয়া। হ্যাঁ, এই ওর বাবা বলেছিল, ছেলেটির বাবা, যেটা এখন দেবশঙ্কর করতেন না, ছেলেটি করতো রজতাভ করতেন। এটা এখন সিনেমা হচ্ছে, সে বাবা করছেন পরমব্রত, ছেলে করছেন বোধহয় ঋত্বিক, সৃজিতের সিনেমা। তো সেইটাও তো একটা দুটো চরিত্র। আসলে ওই উইকেল টেকেন, আমি তোমার সত্যি কথা বলবো, ওটা আমার কাছে একটা বাবা ছেলের প্রজন্মগত এবং মতাদর্শগত ফারাকের গল্প ছিল। সেই ফারাকের দৃষ্টিভঙ্গি ধরা যাক এমন হতে পারে যে তুমি তোমার বাবাকে খুবই ভালোবাসো, তুমি তোমার মাকে হয়তো খুবই ভালোবাসো, কিন্তু তার কোনো কথা বলা তোমার পছন্দ নয়, বা তার কোনো মত পছন্দ নয়, বা উনি তোমার উপর যেটা আরোপ করতে চান সেইটা পছন্দ না হওয়াটা তো একটা খুব স্বাভাবিক ঘটনা। দুটো জেনারেশন, হ্যাঁ, একটা গ্যাপ থাকবেই। তা ওইটা উইঙ্কেল টুইঙ্কেলটা ছিল দুটো প্রজন্মের ফারাকের দৃষ্টিভঙ্গির গল্প। সেটাকে একটা রাজনৈতিক ব্র্যান্ড করে তিলকে তাল পাকিয়ে ঘুষি মেরে সেটাকে একটা মানে অ্যান্টি শাসক দল থিয়েটার হিসেবে যেই মুহূর্তে চিহ্নিত হলো, এবং যেহেতু ওই যেটা একদম আমাদের টকশো শুরুতে কথা হচ্ছিল, এই পডকাস্টের শুরুতে, যে ওর মধ্যে এমন একটা আবেগী জোর আসলে আছে, উইঙ্কেল টুইঙ্কেলের মধ্যে এমন একটা আবেগী আছে। উইঙ্কেল টুইঙ্কেল কিন্তু প্রায় একটা ট্র্যাজেডি এবং মেলোড্রামার মাঝখানে একটা সরু সুতোর উপর দিয়ে চলে, মানে একটু বাড়াবাড়ি হলেই মেলোড্রামা হয়ে যেতে পারে। রুদ্রসঙ্গীতে সেটা হওয়ার কোনো উপায় নেই। রুদ্রসঙ্গীত একান্তভাবে থিয়েটার, তার অভিনয় প্যাটার্ন, তার ধরন, তার উপস্থাপনা। কিন্তু উইঙ্কেল টুইঙ্কেল কিন্তু ওই সরু সুতোর উপর দিয়ে চলে। কিন্তু ওই আবেগটা মানুষকে এত, ওই আবেগটা মানুষকে এত ধাক্কা মেরেছিল, যার ফলে উইঙ্কেল টুইঙ্কেল কিন্তু আমার নিজের ধারণা যে অতটা পপুলার হয়েছিল, তার পলিটিক্যাল ব্র্যান্ডিং নিশ্চয়ই একটা কারণ, কিন্তু তার নিজের উপস্থাপনাতেও এবং দেবেশ চ্যাটার্জি আমার বন্ধু, তার ডিরেকশনেও যে আঁকাড়া ব্যাপারটা ছিল, যে ব্যাপারটা ছিল, সেটা আমার ধারণা মানুষকে একটা প্রভাবিত করেছিল। কিন্তু ওই যে তুমি বললে জীবনের মোড় ঘুরে যাওয়া, সেটা ভালো অর্থে বললে না খারাপ অর্থে বললে আমি জানি না। না, এটা তো আপনি বিচার করতে পারবেন, এটা আমি বিচার করার না, কেউ তুমি নেই। মোড় ঘোরাটা তাহলে কি অর্থে বললে? জীবনের মোড়টা ঘুরলো মানে আপনি একদম একটা পথে চলছিলেন, আপনার পথটা অন্যদিকে ডিভাইড হয়ে গেল, আমি সেই অর্থে আমি বললাম। 2002 সালের আগে কলেজে পড়াতাম, উইঙ্কেল টুইঙ্কেল হওয়ার আগে, তারপর 9 বছর কলেজে পড়িয়েছি, কিন্তু একটু একটু করে 2011 মোড় সাল চেঞ্জ অবধি। হয়েছে। আরে তারপর তা সেটা উইঙ্কেল টুইঙ্কেল নয়, 2006 সালে আমাদের এখানে যখন সিঙ্গুর আন্দোলন এবং তারপর নন্দীগ্রাম আন্দোলন শুরু হয়, সেটাও ফ্যাক্টর হতো না। তার আগে একটা, তুমি যেটা বলছো না, সেটা হচ্ছে মিডিয়া জগতে একটা বিরাট বিস্ফোরণ ঘটে। সেই 2005 সালে আমাদের 24 ঘন্টার চ্যানেলগুলো প্রথম আসতে শুরু করে। আপনিও সাংবাদিক। না, সেই চ্যানেলে তখন বিভিন্ন বিষয় নিয়ে কোট আনকোট সোকল্ড বিদ্বজন, হ্যাঁ আজ এখনও দরকার পড়ে, হ্যাঁ সোকল্ড যে উপস্থাপক, সোকল্ড মানে উপস্থাপক আমি বলতে চাইছি যিনি বিশ্লেষণ করবেন, বিশ্লেষক, হ্যাঁ, তারপর পর্যবেক্ষক, তারপর ব্যাখ্যাকার, মানে শুধু কালিদাসে হচ্ছে না, একটা করে মল্লিনাথও চাই, টিকাকার চাই। তা কালিদাস কী করছেন? কালিদাস বলে তার রাজনৈতিক মতামত দিচ্ছেন। মল্লিনাথ কী করছেন? মল্লিনাথ তার উপর টিকা লিখছেন। না, সে সময় আমাদের মানে আমরা যদি একদম স্পেসিফাই করে দিই, বুদ্ধিজীবী একটা গোষ্ঠী তৈরি হলো। নাম হয়েছিল ভালোভাবে বলতে গেলে সুশীল সমাজ, আর লোকে একটু হেসে বলতো সুশীল সমাজ। এই সুশীল সমাজের তখন একটা একটা যাকে বলে মানে আগমন ঘটলো, এবং আমরা অবাক হয়ে, মানুষ অবাক হয়ে দেখলো, থিয়েটার লোক সুশীল সমাজ, সিনেমার লোক সুশীল সমাজ, ম্যাজিশিয়ান সুশীল সমাজ, ফুটবলার সুশীল সমাজ, মানে জাদুকর সুশীল সমাজ, সাঁতারু সুশীল সমাজ। এত সুশীল দেখে মানুষ খুব বিহ্বল হয়ে পড়লো। আর টেলিভিশন চ্যানেলগুলোর কিন্তু তখন কথা, নতুন ভয়েস তোলার, নতুন বিশ্বায়নের পরে যা হয়, বিশ্বায়নের পর মানুষ ওই বাটল ব্রেস্ট বলেছিলেন তার গ্যালিলেই নাটকে, যে ব্রেস্টের শিষ্য বলছে দুর্ভাগা সেই দেশ যে দেশে কোনো বীর পুরুষ নেই, আর ব্রেস্ট বলছেন দুর্ভাগা হচ্ছে সেই দেশ যে দেশে বীর পুরুষের দরকার হয়। তো এরকম অনেক বীর পুরুষের তখন দরকার পড়েছিল, এবং আমরা সবাই গিয়ে সেখানে বলতে শুরু করি, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তা আমার থিওরি বরাবরই এরকম ছিল যে আমি যখন একটা দলকে
পলিটিক্যালি না বলছি যে তোমাকে আমি চাই না। আমার একদল বন্ধু বলে মনে করতো যে আমি চাই না, এইখানে আমার থেমে যাওয়া উচিত। কোন দলকে চাই সেটা জোরে বলার মতো সময় এখনও আসেনি। আমি মনে করেছিলাম যে হ্যাঁ, সময় এসছে এবং সেটা আমার বলা উচিত। এটা আমাকে রাজনৈতিক দিকে ধাবিত করে। 2008 সালে আমি মাননীয় তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে আমাদের দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের দলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আহ, তাঁর 2008 সালে 21শে জুলাইয়ের সভায় আমি যাই, যখন আমাদের দলে মাত্র একজন এমপি। সেই সময় থেকে আমার রাজনীতিকরণ হয়। একদম শুরু তাহলে হলো। 2002 হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লেখা, 2008 হচ্ছে, তো অনেক অনেক দিন পরে। কিন্তু কোথাও না টুইঙ্কেল কোথাও টুইঙ্কেল আপনার আমার মনে মোড়। একটা, তুমি যেটা বলতে পারো, টুইঙ্কেল টুইঙ্কেল আমাকে পরিচিতি দিয়েছিল। না কিন্তু টুইঙ্কেল আপনার মনে টুইঙ্কেল আমার, মানসিকতারও খানিকটা যদি পরিবর্তন যদি ঘটেছে। খ্যাতি বলে কিছু বিষয় থাকে, খ্যাতি, যদি আমি মনে করি যে যে পুরুষদের মাঝখানে যে এত ঝামেলা হয় ওই শিল্পীদের মাঝখানে, তাদের মূল কারণ হচ্ছে একটা তৃতীয় নারী। সেই নারীর নাম খ্যাতি, স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, খ্যাতি এই 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 বন্ধুত্ব, সমবয়সে বন্ধুত্ব, এবং এবং ব্যবসা মানে পেশায় বন্ধুত্ব হতে দেয় না। তা এই খ্যাতি বা পরিচিতি যাই বলো না কেন, এগুলো ও যদিও খ্যাতি রিলকে, বিখ্যাত জার্মান কবি, খ্যাতির বিড়ম্বনাও রয়েছে, তাই না তো? না, রিলকে বলেছেন খ্যাতি কথার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আজকে তোমার পডকাস্ট যদি কেউ শোনে, আমার ধারণা খুব কম লোক শুনবে, তিনি যদি শোনেন, তিনি আমাকে, কেউ একটা ভাববে যে এখানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বসে এসে কি আজে বাজে কী বকছে। আবার কেউ ভাববে একজন একজন সোকল একজন প্লে রাইট ডিরেক্টর বসে আছে, সে তো রাজনীতির কথা বলছে কেন। আবার কেউই হচ্ছে তার দুজনে আমার চেনে না, এগুলো কী আজে বাজে বকছে রে ভাই। তার মানে প্রত্যেকটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সে আমাকে কি চোখে দেখছে সে নিজেই ভালো করে জানে না। আসলে সমাজ আমাকে কি চোখে আমার দেখতে চায় সেটাও সে জানে, বা জানলেও সে একটা হয়তো অন্যভাবে কিছু একটা আমার আমার দেখতে বা দেখাতে পছন্দ করে। এখানে এই কারণে রিলকে বলেছিলেন জার্মান কবি রাইনার মারিয়া রিলকে, খ্যাতি বিষয়টা কি, প্রধানত একটি ভুল বোঝাবুঝি, প্রধানত একটি মিসআন্ডারস্ট্যান্ডিং। সেই, তো এইখানে হ্যাঁ, জীবন পাল্টেছে বলতে পারো। দাদা, মানুষ থিয়েটার থেকে অভিনেতা হিসেবে সিনেমায় অভিনয় বা ছোট পর্দায় অভিনয় করেন, আপনি একেবারে ডিরেক্টরই হয়ে গেলেন। রাস্তা। রাস্তা আমার প্রথম ছবি, হ্যাঁ। তখনও সিনেমা অভিনয় করিনি। সিনেমা অভিনয় করি প্রথম সুমন মুখোপাধ্যায়ের ছবি হারবার্টে। মনে হয় হারবার্টই আমার প্রথম অভিনীত সিনেমা। তার পরের বছর একটা সিরিয়ালে অভিনয় করি, আম, আহ, প্রবাহিনী, এই সময় অভিজিৎ দাশগুপ্তর বিরাট বড় পার্ট ছিল সেটা। তো তারপরে আস্তে আস্তে এইভাবে অভিনয় করি, হ্যাঁ করি, অভিনয় দুটোই করি। পরিচালক এবং অভিনেতা দুটো আলাদা সত্তা। আপনি যখন পরিচালক হিসেবে পরিচালনা করছেন আর যখন অন্যান্য পরিচালকদের আন্ডারে অভিনেতা হিসেবে কাজ করছেন, এই ভাবনা চিন্তাটা, নিজেকে ব্যালেন্স করাটা। না, দেখো, সিনেমা বা থিয়েটার যাই বলো না কেন, ওদের মূলে করে গিয়ে একটা মিল আছে। সেটা হচ্ছে যে এটা সংযুক্ত শিল্প, অনেকে মিলে এখানে পার্টিসিপেট করে। এক এক তাও থিয়েটার যদি ডিরেক্টর না থাকে, প্লে রাইট না থাকে, সেট ডিরেক্টর যদি না থাকে, লাইট যিনি করছেন তিনি যদি না থাকেন, থিয়েটার তাও হওয়া সম্ভব, কারণ একজন অভিনেতাকে দিয়ে থিয়েটার হয়। অর্থাৎ একটা থিয়েটারের বেসিক এসেন্স হচ্ছে একজন অ্যাক্টর। নাটকও নেই হয়তো লেখা, কিন্তু একজন অ্যাক্টর দাঁড়িয়ে স্টেজে অভিনয় করে দিতে পারে। ডিরেক্টর নেই, অ্যাক্টর দাঁড়িয়ে করে দিতে পারে। সে স্পেসটা পাল্টে যাবে সঙ্গে সঙ্গে, সে স্পেসটা মানে বদলে যাবে। আর একজন ফিল্মের ক্ষেত্রে কী হচ্ছে, ফিল্মের ক্ষেত্রেও তাই, কিন্তু ফিল্মে এসেন্স হচ্ছে ডিরেক্টর। তা আমি যেহেতু স্টেজে অ্যাক্টিংও করেছি, তখন আমি জানি যে ডিরেক্টরের কথা মেনে চলতে হয়। আর ডিরেকশন যখন দিই তখন আমি জানি যে আমি কি চাইছি সেটা যেন আমার মিউজিক ডিরেক্টর যেমন বুঝবেন, আমার আর্ট ডিরেক্টর যেমন বুঝবেন, বা আমার এডিটর যেমন বুঝবেন, তেমনি আমার অভিনেতাকেও বুঝতে হবে। ফলে আমি নিজে যেহেতু, আমার ডিরেক্টর আমার থেকে কী চান সে ব্যাপারে আমি খুব কেয়ারফুল থাকি, খুব সতর্ক থাকি, এবং আমার ডিরেক্টর যাতে সন্তুষ্ট হন একজন অ্যাক্টর হিসেবে, সেইটা যেমন আমি চেষ্টা করি। আমি সেই সেই অ্যাক্টরদেরই নিই। আমি অ্যাক্টর যাদের নিই, সবসময় যে তারা স্টার হন তা নয়, তার বাইরেও আমি অ্যাক্টরদের নিই। এই কারণে যে অ্যাক্টরের উপর আমার ভরসা আছে। ভরসা মানে কি খালি তিনি সেটে কি প্রডিউস করছেন, না। ভরসা মানে হচ্ছে 9টায় কল টাইম, মানে 9:30তেই তিনি আসবেন। ভরসা অন্তত 9:30টার মধ্যে। ভরসা মানে তিনি যখন ফ্লোরে ঢুকবেন, প্রচুর
খবরের কাগজে মিডিয়াকে নিয়ে ঢুকবেন না ইন্টারভিউ দেওয়ার জন্যে। অন্য পাশের সহ অভিনেতার সঙ্গে সম্পর্ক মোটের ওপর একটা কার্যকরী সম্পর্ক বজায় রাখবেন। হ্যাঁ, এইরকম অনেকগুলো মানদণ্ডে আমি অ্যাক্টরকে নিই। তারপর তিনি যদি স্টার হন তাতে শোনায় সোহাগা, এরকম লোক তো সত্যি আছে, অবশ্যই। স্টারেদের মধ্যেও আছে, যে আমি সময় আসব, আমি খুব ভালোভাবে কাজ করবো এবং আমার সময় ফুরোলে আমি চলে যাব। তো আমি এইভাবে অ্যাক্টরদের আমি বাছি। আর যখন আমি নিজে অ্যাক্টর হিসেবে যাই, তুমি যে প্রশ্নটা করলে, তখন আমি ঠিক আমি অ্যাক্টরের থেকে যা প্রত্যাশা করছি, আমি ধরে নিই আমার এই ফ্লোরে আমার ডিরেক্টরও আমার কাছে সেই প্রত্যাশা করছে। মানে আমি ডিরেক্টর হিসেবে অ্যাক্টরের কাছে যা প্রত্যাশা করি, আমার মনে হয় যে আমার ডিরেক্টর আমার থেকে তাই চাইছেন যখন অ্যাক্টর হিসেবে ঢুকছি। ফলে আমার এই দুটোর মধ্যে কোনো, তুমি যেটা বলছো কনফ্লিক্ট হয় কি না, কোনো কনফ্লিক্ট হয় না, কারণ দুটো কাজই আমি করতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আপনার আরও তো একটা পরিচিতি রয়েছে, আপনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। এটা একটা বিশাল বড় পরিচয়। তো সেই পরিচয়টা কি কখনো আপনার এই কাজটার মধ্যে তার ছায়া ফেলে? আমার মনে হয় না এই কারণে যে আমি, তুমি যে পরিচিতি বলছো তার পরিচয় হওয়ার আগে লোকে আমি অভিনেতা হিসেবে অবশ্যই, অবশ্যই। আমায় দেখেছে, আমাকে নাট্যকার হিসেবে দেখেছেন, আমাকে পরিচালক হিসেবেও দেখেছেন। তাহলে এই পরিচয়টা আমার মধ্যে ছিল, যেটা আমি এই সরকারি পরিচয়টা আসার পরেও আমি সেটা বহন করে নিয়ে গেছি, আমি সেটা ছাড়িনি। ওই ধরনী ছেলের অধ্যাবসায়ের মতো যেটা আমি ছাড়িনি, যেটা আমার সঙ্গে আছে, তো যেটা আমার আগে থেকে আমার মধ্যে, ওই সরকারি পরিচয়ের আগে থেকে আমি করছি 15 বছর, এবং তারপর 15 বছর হয়ে গেল যে সরকারি পরিচিতিও আমার হয়েছে। কিন্তু তার 15 বছর তো তার আগে আছে, এটা আমি আমি যখন আমি ছিলাম না ওরকম কিছু। কিন্তু কিছু তো বদলায় মানে কার কাছে বদলা? আমি অন্যান্যদের অ্যাক্টর হিসেবে কাছে, আমার কাছে আপনার কাছে বদলায় না। নয়, অন্যান্যদের কাছে। কেননা একটা কোথাও ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় কি? আমার যারা ডিরেক্টর, ধরো সাম্প্রতিক 2 ডিরেক্টরের কথা বলছি, সৃজিত মুখোপাধ্যায় বা অরিন্দম শীল, এরা, আমি কি আমার সরকারি পরিচয় আছে এটা লিস্ট বদার্ড। সৃজিত তো আমি দেখলাম যে আমার মনে হয় কারোরই যায় আসে না, কিছু যায় আসে না আমাদের, কারণ ও আমায় অ্যাক্টর হিসেবে নিয়েছে। ওই ও ও একটা ছবি বানানো এত কঠিন, এত ধকল সাপেক্ষ, এবং এখন বাংলা ছবির অবস্থা যা দাঁড়িয়েছে যে খুব কম দিনে কাজ শেষ করতে হচ্ছে, ওই স্ট্রেসটা নিয়ে একটা ডিরেক্টরকে কাজ করতে হয়। সে এখন বাড়তি স্ট্রেস নেবে কেন, যে এই লোকটা আমার অ্যাক্টরে কী আর বাইরে কী পরিচিতি আছে, তার নেওয়া উচিত নয়, এবং সে নেয়ও না। আর থিয়েটারের ক্ষেত্রেও আমি দেখেছি যে থিয়েটারের লোকেরাও যেহেতু আমাকে বহুদিন ধরে থিয়েটারের লোক হিসেবে চেনেন, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না। ফলে তুমি যেটা বলছো সেটা পারসেপশনের ব্যাপার। সেটা ধরো, যিনি আমার কোনো দিন আমার কাজ দেখেননি আগে, হয়তো আমার এই সরকারি পরিচিত হওয়ার পর আমায় খুশি করার জন্যই তিনি আমার থিয়েটার বা সিনেমা হয়তো দেখে বা আমার বই পড়ে আমায় জানাচ্ছেন, তার ক্ষেত্রে এই পারসেপশনটা কাজ করতে পারে। কেননা নিজে তিনি জানেন তিনি অপরাধী, তার মধ্যে গিল্টি ফিলিং আছে। তিনি আসলে না দেখেছেন আমার থিয়েটার, না দেখেছেন আমার সিনেমা, না পড়েছেন আমার সাহিত্য। সো সেই লোককে নিয়ে আমি ভেবে কী করব? তার মানে এই ধরনের কোনো সমস্যা আপনি ফেস করেননি, বা এইরকম কোনো না রকম না না সিচুয়েশন না ক্রিয়েট না না হয়নি না কখনো? না না। মানে আপনার প্রত্যেকটা সত্তাকে আলাদা করে রাখা গেছে, সেখানে হ্যাঁ, কোনো আমি তো জায়গা ইনফ্যাক্ট, তৈরি হয়নি। তো এই যখন এই যে সৃজিতের ছবিতে আমি আউটডোরে গেলাম, পুরীতে গেলাম, সুন্দর কাজ হলো। হ্যাঁ, সকালবেলা থেকে কাজ হলো। এই অরিন্দমের ছবিতে অভিনয় করলাম। এখন একজন একটি তরুণ ডিরেক্টর যোগাযোগ করেছে, সে আমায় বললো, আমার দাদা আপনার কি পরিচয়? আমি জানি না, আমি আপনাকে অভিনেতা হিসেবে চাইছি, বাচ্চা ছেলে একটি। তো আমি বললাম যে যদি স্ক্রিপ্ট পছন্দ হয় করবো। এইরকম আমার মনে হয় না এখানে তুমি যেটা বলছো ওই রকম কোনো মানে ধাক্কাধাক্কি হয়। দাদা, টলিউডের অবস্থা খুব একটা ভালো নয়। আমার এখানে যারা আসেন শিল্পীরা, তারা সবাই একই কথা বলছেন কেন যে ভালো না কেন? কেননা কাজ পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, কিছু লবি নিয়ে প্রবলেম হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে। আপনি জানেন সেগুলো, যেহেতু আপনি সরাসরি ভাষা যুক্ত। ভাষা জানি। আমার কোনো দিন কাজ পেতে সমস্যা যদি হয়ও, কাজ, কারণ আমাকে সবাই অভিনেতা হিসেবে নেয় না, অনেক ডিরেক্টরই নেন না, কারণ তারা, এবং তাদের অনেকের ক্ষেত্রে এই মনস্তত্ত্ব কাজ করে যে ও নিজে ছবি বানায় তো, যে ওকে না নেওয়াই ভালো। অনেকে, যেমন ইন্দ্রনীল রায়চৌধুরী বা সৃজিত মুখোপাধ্যায়, এদের ক্ষেত্রে এইরকম কোনো ব্যাপার নেই। তারা অভিনেতা হিসেবে আমায় দেখেছেন, অভিনেতা হিসেবে নিয়েছেন। অরিন্দমের ক্ষেত্রেও তাই দেখলাম। আমাকে তুমি যদি বলো যে আমি এই ধরনের ডিরেক্টর হিসেবে কিছু এই ধরনের কোনো অসুবিধা ফেস করেছি কি না, অ্যাক্টিং আমাকে যারা নেয় আমি তাদের সঙ্গেই করি।
আমি কোনো সমস্যা ফেস করেছি কি না তুমি বলে এই সমস্যা আছে, আমি এ ধরনের কোনো সমস্যা আজ অবধি আমি অন্তত ফেস করিনি। তার মানে যদি কেউ ফেস করে থাকে তার সমস্যাটা ভুল আমি তা বলছি না, বা সে বানিয়ে বলছে এরকম মানেও করছি না। কিন্তু প্রত্যেকটা সমস্যাই আমার মনে হয় নেগোশিয়েবল, নেগোশিয়েট করা যেতে পারে, সেটা নিয়ে কথা বলা হয়ে যেতে পারে। আর কাজ কম মানে তো সত্যি কাজ তো মানে 2021-22 সালেও যতগুলো ছবি রিলিজ করতো কোভিডের পর আস্তে আস্তে তো ছবির সংখ্যা কমছে। হ্যাঁ, তো ওটিটি প্ল্যাটফর্মে কাজের সংখ্যাও কমছে। বাংলায় ওটিটি প্ল্যাটফর্ম একটাই মাত্র পড়ে আছে, বা নাম করছি না, আর বাকি আরও দু তিনটে এসছিল, কিন্তু সেগুলো তো অর্থকরী কারণে সাস্টেন করে না। আমাকে নেটফ্লিক্সের একজন খুব বড় কর্মকর্তা বলেছেন, বাঙালি যখন সিনেমা দেখেন সে একটা নির্দিষ্ট বাঙালি অ্যাপেই দেখতে পছন্দ করে বাংলা ছবি, আর নইলে এই অন্য যে সর্বভারতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা যখন সে দেখতে বসে সে গেলে হয় ইউরোপিয়ান ছবি দেখে, বা হলিউডের ছবি দেখে, বা কোরিয়ান, তামিল, মালায়ালাম সব ছবি দেখে। কিন্তু বাংলা ছবি আমরা দেখি না, সেই দর্শক দেখে না, ফলে আমরা বাংলা ছবি নিই না, ফলে কাজ তো কমছে। এবং বাংলা ছবির প্রডিউসাররাও তারাও অনেকে বলছেন যে টাকা ফেরত পাচ্ছি না, এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। দাদা, কোথাও কি আপনার মনে হয় যে এখন শুধুমাত্র আরবান মানুষদের জন্য ছবি তৈরি হচ্ছে, সেটা একটা রিজন? আরবান এমন মানুষের জন্য তৈরি হচ্ছেন যারা সবসময় ছবির সংকট নিয়ে ভাবিত এবং যারা ছবিটা দেখেন না, ফলে সংকটটা সেখানে সেই শ্রেণী মানুষের জন্যে মানে ছবি বানানো হচ্ছে, যারা অন্তত মানে বাংলা ছবি যাদের কাছে বিষবৎ, বা বাংলা ছবি মূলত তাদের কাছে একটা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা। তুই কেমন ছবি বানাচ্ছিস, তাহলে আমি এই ছবি বানাই, তুই বেড়াল না মুই বেড়াল, এবং তারা অন্তত বাংলা ছবি ছাড়া সব দেখে। এই শ্রেণীর জন্যে বাংলা ছবি তৈরি হচ্ছে। বাংলা ছবি এখান থেকে, আমি তো বলছি যে এখান থেকে ভেঙে বেরোবেই। এবং আমি কালকেই একজনের জীবনী দেখছিলাম, একজন ধর্মীয় গুরু আরবের, বলি পবিত্র নবী হযরত মুহাম্মদের জীবনী আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম। তো সেখানে বলছে একদিকে রোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল, আর একদিকে পার্সিয়ান সাম্রাজ্য ইরান, সেই তাদের সব দব্দ, মাঝখানে আরবরা সব থেকে কোনটা আসা। তো সেখান থেকে প্রফেট বেরোলেন, বেরিয়ে গোটা পৃথিবীকে কন্ট্রোল করলেন। 1000 বছর, মাত্র 1000 বছর আগে রোমানদের হাতে কনস্টান্টিনোপল, 1000 বছর নাম পাল্টে হয়ে যাচ্ছে ইস্তাম্বুল আরবদের হাতে, যারা সব থেকে দমিত ছিল, যারা সব থেকে সাপ্রেস ছিল, সব থেকে যারা মাথা নিচু করে বেঁচেছে, তারা মাত্র কয়েক বছরের মধ্যে ওই এলাকাটা দখল নিয়ে নিচ্ছে। তো আমিও গভীরভাবে বিশ্বাস করি আজকে আমরা যে এই প্রযুক্তিগত অর্থে ওটিটি প্ল্যাটফর্মে আমরা মার খাচ্ছি, বাংলা সিনেমা দিক থেকে মার খাচ্ছি, এটা চাকা ঘুরবেই। ঘুরে এমন দিন আসবে যে বাংলা ছবি বা বাংলা থিয়েটারই যদি আর্ট টেকে, আর এমন হতে পারে যে যেভাবে পাঠান ফ্লপ করছে, মানে বা জওয়ান, মানে আমি বলতে চাইছি যে বড় বাজেটের যে সিনেমা, যে ধুরন্ধর, আমি 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 বলছি যে দেশপ্রেমের ট্যাবলেট মেলানো ছবি, গেলানো ছবি, সেটা হয়তো চলছে। এটাও কিন্তু একটা ভাবার বিষয়, এই ধরনের ছবিগুলো চলছে, বাকিগুলো কেন চলছে না? মানুষও তার মানে আস্তে আস্তে পরিবর্তন বা হয়ে আগে যাচ্ছে। যেমন কিছুদিন আগে বাহুবলী টাইপের ছবিগুলো চলতো, যে ভীষণ পুরনো, হ্যাঁ, সাকসেসফুল হয়েছিল। বা দেশ বা মানে হিন্দু সাজাত্যাভিমানের ট্যাবলেট মেশানো, যে পদ্মাবতী চলবে, বা কিন্তু আমাদের সেটা ভালো, বাংলায় এই মানে ধরনের ছবি চলে, মানে বানানো হয় না কেন? বানানো হয় না তার কারণ হচ্ছে বাজেট পাবে না বাংলা ছবি। আজকে যদি কেউ ধরা যাক যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে ছবি বানাবে, বা তুঙ্গভদ্রার ছবি ছেড়ে দাও, সাউথ ইন্ডিয়া গৌড় মোল্লার নিয়ে ধরে সিনেমা করবে বললো, গৌড়ের বাংলা পুরনো প্রাচীন, এই প্রাচীন গৌড়টা তো ক্রিয়েট করতে হবে, এই জনপথটা। হ্যাঁ, হিউজ খরচ। হ্যাঁ, সেটা খরচা কে দেবে, এই আর কি এটাই দাঁড়িয়ে যাচ্ছে সিচুয়েশন। সিচুয়েশন হচ্ছে যে বাংলা ছবি বানানোর ক্ষেত্রে ওই যে ধরনের যে ঝুঁকি যে নেবে, সেই ঝুঁকি নেওয়ার মতো প্রযোজক নেই, এবং সঙ্গত কারণেই নেই। কারণ না, ওটা টেলিভিশন চ্যানেল এখন নতুন সিদ্ধান্ত নিতে চলেছে নাকি বাংলা ছবি নেবে না আর, যে রাইট ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মগুলো কেবলমাত্র একটা, সর্বভারতীয় ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে প্রায় সবাই বাংলা ছবি কিনা বন্ধ করে দিয়েছে, বা নিলেও শেয়ারে যাচ্ছে। ভাই আপনি দিতে পারেন, আমি নিয়ে নেব, কিন্তু শেয়ারে টাকা দেবো, মানে দর্শকের যা ভিউ হবে তার 50% আমার, 50% আপনার। তো দেখি অনেকে গর্ব করে বলে আমার ছবি তো ওই চ্যানেলে চলছে, পরে ওদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে জানা যায় যে ওটা শেয়ারে দিয়েছে।
তো অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়। এই অবস্থা মানে গড়পড়তা মানুষ রাজনীতির কাঁধে দোষ চাপাবেন। আমি মনে করি এর 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 আমাদের আমাদের মানে মনস্তত্ত্বে এর অসুখ নিহিত হয়ে আছে। রাজনীতির পক্ষে কি কোনোভাবে সাহায্য করা সম্ভব নয়? আচ্ছা, রাজনীতি কেন প্রাইভেট প্রডিউসারদের সাহায্য করতে যাবে তাদের টাকায় দেওয়া? রাষ্ট্র কেন সাহায্য করবে? আমি সেদিন একটা চ্যানেলে বলেছি যে এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সাহায্য করে থাকেন, এটা কোনো পৃথিবীতে কোনো ক্লাব নেবে রাষ্ট্রীয় সাহায্য? ইতালি গভর্নমেন্ট যাবে এসি মিলানকে সাহায্য করতে? বা আর্জেন্টিনার গভর্নমেন্ট কখনো আমাদের এই রিভার প্লেট ক্লাবকে, তৃতীয় বিশ্বের ক্লাব মানে দরিদ্র ক্লাবই, তারা রিভার প্লেটকে সাহায্য করবে না দেশের প্রতিরক্ষায় টাকা ঢালবে? তো এটা আমাদের রাজ্য বলে এটা হয়েছে, আর মুখ্যমন্ত্রীর ওই রকম ফুটবল প্রেমী বলে হয়তো হয়েছে। কিন্তু প্রাইভেট প্রডিউসারদের তৈরি করা ছবি রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র যাতে তারা ঠিকঠাক হলটা পায় সেইটা ব্যবস্থা করে দিতে পারে, যাতে এখানে নিয়মিত বাংলা ছবি চলে তার একটা ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু প্রডিউসার কীভাবে টাকা তুলবে, তার ছবি থেকে ব্যবসা করে, সেটা প্রডিউসারকেই ভাবতে হবে। এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যে বাংলা সিনেমা টিকিয়ে রাখতে গেলে প্রডিউসারদের প্রতি যত্নবান হতে হবে, কারণ প্রডিউসাররাই এখানে টাকা আনছেন। রাষ্ট্র কী করতে পারে? রাষ্ট্র কিন্তু টেকনিশিয়ানের সরকারি বাড়ি টাড়ি করে দিতে পারে, তার স্বাস্থ্য বিমা করে দিতে পারে, যেটা মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু তার দৈনন্দিন যে বেঁচে থাকার যে খরচাটা, সেটা তো প্রডিউসার দেন। মানে প্রডিউসার ছবি করবেন বলে মনস্থ করেন, অবশ্যই। সেখানে পরিচালক থেকে টেকনিশিয়ান সকলে সেই টাকা তারা কাজ করেন, সেই টাকাটাই রোল করে, সেই টাকাটাই লগ্নি হয়, সেটাই তার সংসার চলে। তাহলে প্রডিউসার কোনো না কোনোভাবে হচ্ছে যে ওটা অন্নদাতা। তাহলে প্রডিউসারকে কোনো না কোনোভাবে এখানে এই সিস্টেমে কীভাবে বাঁচিয়ে রাখতে পারেন আপনি, তার উপর নির্ভর করছে আগামী দিনে বাংলা ছবির ভবিষ্যৎ। হ্যাঁ, অ্যাক্টারের সঙ্গে কোন ফেডারেশনে কি ঝামেলা হলো, বা এই অ্যাক্টার কি ব্যান করা হচ্ছে কি হচ্ছে না, এইসব যে এই প্রশ্নগুলো আমার ধারণা নেগোশিয়েবল, এবং নেগোশিয়েবল একসময় নেগোশিয়েট করাও হবে। এটা হতেই হবে। এটা হয় না কি একজন ভালো অভিনেতাকে কেন কাজ পাবে না? নিশ্চয়ই কাজ পাবে সে। কিন্তু এগুলো খুব মানে মেজর ইস্যু নয়। মেজর ইস্যু হচ্ছে যে অর্থনীতির ফ্লোটা, তার ধমনী শিরা সংবহনে, এই সংবহনটা আমরা কিভাবে করাতে পারি। দাদা, এই যে সিঙ্গল স্ক্রিনগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ যারা রয়েছেন আপনাদের ইন্ডাস্ট্রিতেই যারা রয়েছেন তারা সবাই খুব আশঙ্কা প্রকাশ করছেন যে গ্রাম বাংলার জন্যই তো চলতো, সেই গ্রাম বাংলার মানুষদের দেখার জন্যই এখন জায়গা থাকছে না, মাল্টিপ্লেক্সে তো তারা সিনেমা দেখেন না। এটা তো সত্যি কথা। এখন যদি রঙ্গনা বন্ধ হয়ে যায়, বিশ্বরূপা বন্ধ হয়ে যায়, বা সার্কারিনা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রফেশনাল বোর্ড যদি উঠে যায়, সেই দোষ কি তুমি কোনো সরকারের ওপর পাঠাতে পারো বা দিতে পারো? 97 সালে বিশ্বরূপা আগুন লাগে, 91 সালে স্টারে আগুন লাগে, রংমহলে আগুন লাগে 98 সালে। 2002-এর পর থেকে মোটামুটি এই সবকটা স্টেজ, প্রফেশনাল স্টেজ, মানে প্রফেশনাল থিয়েটার স্টেজ বন্ধ হয়ে গেছে। সিঙ্গল স্ক্রিন যদি বন্ধ হয়ে যায়, মাল্টিপ্লেক্স যদি খালি টেকে, সেটা কে কী করতে পারে? এটা প্রকৃতির দাবি। টেলিভিশন যবে থেকে জনপ্রিয় হলো, আস্তে আস্তে প্রফেশনাল থিয়েটারে ভাঁটা পড়তে শুরু করলো। 91 সালে দেশে বিনিয়ন্ত্রণ হচ্ছে, 91 সালে স্টার পুড়ছে, মানে হাতিবাগান স্টার। তার মানে বিনিয়ন্ত্রণ এক অর্থে থিয়েটারকে পোড়ার, থিয়েটারগুলো যে সব ধ্বংস হয়ে যাবে তার প্রতীক হিসেবে আবির্ভূত হচ্ছে। যে মুহূর্তে এতগুলো চ্যানেল এলো, সেই মুহূর্তে এতগুলো সিরিয়াল এলো, এবং সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে লোকটা আগে হয়তো চাকদা থেকে বা ডায়মন্ড হারবার থেকে বা মানে কি বলবো জগৎবল্লভপুর থেকে ট্রেনে করে আসতেন, এসে হাওড়ায় নামতেন বা শিয়ালদায় নামতেন, হেঁটে যিনি রঙ্গনায় আসতেন বা বিশ্বরূপায় আসতেন, ভেজিটেবল চপ খেতেন, প্রফেশনাল স্টেজের ঘন্টা বেজে উঠতো, সঙ্গে সঙ্গে আর দেরি হয়ে যাবে, কেননা এই থিয়েটারে কে আছে জানিস? একটু পুরোনো দিনের লোক করে বলতো ছবি বিশ্বাস আছে, তারপর হয়তো বলতো সৌমিত্র চট্টোপাধ্যায় আছে, তারপর হয়তো বলতো অনুপ কুমার আছে বা রবি ঘোষ আছে। এদের তো আমি ঘরের মধ্যে নিয়ে এলাম, আমার 6 ইঞ্চি বাক্সের মধ্যে এরা ঢুকে পড়লো। যত দিন এগোলো, সে ওই 6 ইঞ্চি বাক্সের মধ্যে সে রাজ করতে শুরু করলো। আমি যাকে আমি ঘরের মধ্যে দেখতে পাচ্ছি,
তাকে আমি তাহলে ওই জগৎবল্লভপুর, ওই চাকদা, ওই ডায়মন্ড হারবার থেকে আমি কেন কষ্ট করে ট্রেন ধরে আমি দেখতে যাবো? কিন্তু আমি ঘরের মধ্যে দেখতে পাচ্ছি। ফেদেরিকো ফেলিনি একজন প্রখ্যাত ইতালিয়ান পরিচালক, উনি মারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন। 1993 সালে বোধহয় ফেলিনি মারা যান। ওনাকে বলা হয় গত শতাব্দীর শ্রেষ্ঠ জাদুকর সিনেমায়, মানে আর্ট হাউস ফিল্মের। ফেলিনি বলেছিলেন যে প্রত্যেকটি দর্শক আসলে এই নতুন শতাব্দীতে এক একজন স্বৈরাচারী। সে স্বৈরাচারী হয়ে তার হাতে আছে রিমোট কন্ট্রোল। সে রিমোট কন্ট্রোল চালাতে চালাতে বলে, দূর বুনুয়েলটা আমি কিচ্ছু বুঝি না, ফলে বুনুয়েল দেখবো না। গদার আমার মাথার পক্ষে কঠিন, গদারকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আমার জন্যে খুব কঠিন হচ্ছে আন্তোনিওনি, ফেলিনি, এদের ছবি নেওয়া যায় না, আমি এদের চ্যানেল পাল্টে দেবো। এইভাবে প্রত্যেককে, ফেলিনি বলছেন, এইভাবে প্রত্যেকটি ঘরে এক একটি স্বৈরাচারী দর্শক তৈরি হয়েছে, একজন অটোক্র্যাট দর্শক। তো অটোক্র্যাট দর্শক হোক, ফেলিনি যতই আফসোস করুন, যতই দুঃখ করুন, এটা বাস্তবতা। তুমি হাহুতাশ করতে পারি কেন প্রফেশনাল বোর্ড উঠে গেল, কেন সিঙ্গেল স্ক্রিন উঠে যাচ্ছে। বিজ্ঞানের, প্রযুক্তির একটা প্রাকৃতিক এবং স্বাভাবিক দাবি আছে। ওই আমাদের সুবিয়েলার একটা ছবি আছে, ক্লাউড। ছবিটা গল্পটাই হচ্ছে যে একটা লোক আর্জেন্টিনার একটা গ্রামে একা একটা সিঙ্গেল স্ক্রিন হাউস চালায়, এবং একটা লোকও যদি না আসে, দুটো লোক হলেও ওই হলটাও খোলে। হ্যাঁ, তো এই যে হলটা যে খোলে, এটা লড়াই। এবার সুবিয়েলা দেখাতে চাইছেন ওই লোকটার মধ্যে দিয়ে হয়তো সত্যি এই ধরনের লোক কি আছে, থাকতে পারে। যদি নাও থাকে, ওটার জন্য একটা স্বপ্ন দেখার দরকার হয়। হ্যাঁ, এটা একটা স্বপ্নই দেখা। হ্যাঁ, তো ওই স্বপ্ন তো দেখে ঠিক পেট ভরবে না। তা যা বাস্তবতা, তাকে মানতে হবে। বাস্তবতা যদি আমরা না মানি, তাহলে মানে সেটা আমি অনেকটা আমি কি বলবো, যে আমি ধরে নেব যে উম, আহ, বিশ্বকাপ বা T20 এইসব খেলাই আমরা দিনের পর দিন বিশ্বকাপ আমরা জিতবো, এবং বাকি তাহলে দেশের মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখা যাবে। আর ফুটবলে আমরা দিনের পর দিন পড়েই যাব, কারণ ওটা সারা পৃথিবী খেলে, আর ক্রিকেটটা খেলে 7-8টা দেশ। দাদা, আপনার এই শিল্পী সত্তা নিয়ে আমরা অনেকটা কথা বললাম। খানিকটা আপনার দুটো সত্তার মাঝে কিছু কনফ্লিক্ট কখনো হয় কিনা আমি একটু জানার চেষ্টা করি। আমি তো তোমাকে বললাম কনফ্লিক্ট হয় না। না, কয়েকটা প্রশ্ন করি, আমি জানতে হ্যাঁ হ্যাঁ চাই। হ্যাঁ, করো করো। ধরুন, যখন কিছু কিছু সমস্যা দেখা দেয় আমাদের রাজ্যে, আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে শিক্ষকদের সঙ্গে, তখন কোথাও আপনার শিল্পী মন কি কেঁদে উঠেছে? শিল্পী মন কাঁদবে কেন? মানুষ হিসেবেই খারাপ লেগেছে। আলাদা করে শিল্পী মনে কাঁদার তো কিছু নেই। ব্যক্তি আমি খারাপ লেগেছে যে এতগুলো মানুষের চাকরি চলে গেল, এর কী করে? কালকে হঠাৎ যদি তোমার কেউ বলে যে তোমার চাকরি নেই, তাহলে যে একটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে, সেটা ভেবে আমারও হয়েছে। কিন্তু সেই ছেলে মেয়েদের অবশ্য চাকরি আবার তারা পাচ্ছে ফেরত। চাকরি চলে যাওয়াতে যত না কষ্ট হয়, তাদের ফেরত দিতে পারলে, বা খুব যদি লিগালি ফেরত দিতে পারি আমরা, তার আনন্দ তার থেকে অনেক বেশি। এইটা তোমায় বলতে পারি। ফলে কষ্ট আর আনন্দের মধ্যে যদি কনফ্লিক্ট আছে কিনা জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো হ্যাঁ, অবশ্যই আছে। যখন ধরুন একজন পলিটিশিয়ান হিসেবে আপনাকে অনেক ডিসিশন নিতে হয়, এমন কি কখনো হয় যে সেই ডিসিশনটা আপনার শিল্পী মন সায় দিচ্ছে না, কিন্তু নিতে হয় দায়িত্ব হিসেবে? সেটা তো আমার শিল্পী হিসেবেই হয়, যেমন এমন এমন এরকম আমার দিন গেছে যে হয়তো কোনো প্রডিউসার এসে বলেছে যে অমুক অভিনেতা বা অভিনেত্রীকে নিতে হবে, হয়তো প্রডিউসার চাপায় না ডিরেক্টরের ওপর। তুমি যখন খবরের কাগজে বা মিডিয়ায় কাজ করেছো, তা তুমি হয়তো ভেবেছো এই দিনটা তুমি বলবে, তোমাকে বলি আরেকজন কাউকে দেয়নি, তোমার মন খারাপ হয়নি? ইটস পার্ট অফ দ্য লাইফ। তাহলে আমি কি বললাম, কেউই স্বাধীন নয়। আমি ওইখানে যদি আমি ভাবি যে আমি এখানে একটা খেলার এই 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 এটা একটা পারফরমেন্স হচ্ছে, সেখানে আমি একজন অ্যাক্টর, তাহলে আমার মাথার উপর একজন ডিরেক্টর আছেন। তিনি যদি ঠিক করেন যে তোমাকে যে পার্টটা দেওয়া হবে সেটা রাজার পার্ট নয়, কাটা সৈন্যের পার্ট, আমাকে কাটা সৈন্যের পার্টটাই নিতে হবে, কারণ আমি অ্যাক্টর হিসেবে থিয়েটারে সেটা প্র্যাকটিস করেছি, ডিরেক্টর হিসেবে সেটা প্র্যাকটিস করেছি। আর যদি বলেন যে না, ককে না নিয়ে খকে নিতে হবে,
তখন আমি সেটাও প্র্যাকটিস করেছি। এর মধ্যে যদি আমি আমার অবাধ্য, একগুঁয়ে, ইডিয়টিক চিন্তা নিয়ে আমি যদি ভাবি আমি না আসলে শিল্পী, আমার না একটা শিল্পী মন আছে, আমার না একটা স্বাধীনতা আছে, আমি ওই রকম নিরেটভাবে ভাবার জন্যে নিজেকে আমি কখনো প্রস্তুত করিনি। এইটুকু বলতে পারি তোমায়। থিয়েটারের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি যা যা লিখেছেন, আপনার লেখার ক্ষেত্রেও এটা এসেছে যে আপনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ব্যাপারটা আপনার মধ্যে থাকে লেখাতে। অনেকেই খুঁজে পেয়েছেন। আপনি বলছেন যে না সেটা ভাকে না, কিন্তু অনেকেই খুঁজে পেয়েছেন। কিন্তু এখন আপনি নিজেই রয়েছেন সেই জায়গাটায়। যদি সে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিছু থেকে থাকি, সেটা এখনও আমার লেখার মধ্যে আছে। আর আমি মনে করি যে এস্টাবলিশমেন্ট মানে খালি রাজনৈতিক দল নয়, বা কোনো রাষ্ট্র ক্ষমতা কেবলমাত্র এস্টাবলিশমেন্ট নয়। একসময় আমাদের এখানে কবিদের মধ্যে ভাগাভাগিটা ছিল যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানে বলা হতো যে প্রতিষ্ঠানে কবিতা লেখে কি লেখে না, প্রতিষ্ঠান থেকে বেরোনো খবরের কাগজে বা সাময়িক পত্রে কেউ লেখে কি লেখে না, তার উপর নির্ভর করতো এস্টাবলিশমেন্ট এবং অ্যান্টি এস্টাবলিশমেন্টের সংজ্ঞা। এখন অ্যান্টি এস্টাবলিশমেন্টের সংজ্ঞা বা এস্টাবলিশমেন্টের সংজ্ঞা কালভেদে যুগভেদে তার মানে পাল্টায়। আমার ধারণা যে রাষ্ট্র কেবলমাত্র যে রাষ্ট্র একটা এস্টাবলিশমেন্ট, যদি তার কোনো বিরোধিতা করতে হয় সেটা আমার লেখায় এখনও আছে। আপনি যদি আজকে যে ক্ষমতায় রয়েছেন, আপনি যদি শিক্ষামন্ত্রী না থাকেন একটা সময়, তখন নিজেকে কি হিসেবে দেখতে চান? আমি এখনও যে অবস্থা নিজেকে দেখি, আর্টিস্ট, ব্যর্থ আর্টিস্ট, কিন্তু আর্টিস্ট। ব্যর্থ বলছেন কেন আমি নিজেকে? তো বারবার বলছি যে আমি যে আর্টটা করতে চাই বা সেটা আমি চেস করি, সে কাজটা করতে চাই, সেটাকে আমি এখনো পেরেছি, এখন উত্তর হচ্ছে না পারিনি। বুঝতে পারছো? তো আমরা তো কেউ স্বাধীন নই, সেই পরাধীনতার মধ্যে কাজ করতে হয়। এবার কেউ সেই জায়গায় কেউ একটা সুবিধে থাকে, এই যে তুমি আমার বলছো যে এটা এটা যাক, আমি সেটাই যেতে চাই না, কিন্তু আমি আবার বলতে পারি যে আমি নিজেকে, যদি তুমি তোমার কথাটা আমি ধরে নিচ্ছি, যদি যদি কোনো একদিন শিক্ষামন্ত্রী না, শিক্ষামন্ত্রী না অবস্থাতে আমি এই মন্ত্রিসভায় থেকেছি। সে তো বটে। আর আমার জীবনের বেশিরভাগ সময়টা আমি মন্ত্রী ছাড়া অবস্থায় থেকেছি। ফলে মন্ত্রী আমি একদিন সত্যিই থাকবো না, তোমার কথা অনুযায়ী এটা সত্য। তখন আমি নিজেকে হয়তো আর্টিস্ট হিসেবেই দেখতে চাইবো, এবং আমি এটাও জানি যে আমাদের মতো সমাজে একজন আর্টিস্টের কোনো ওই অর্থে কোনো মূল্যায়ন হয় না। মূল্যায়ন, তার জন্মদিন, আমার উদ্যোগসঙ্গীতে একটা সংলাপ ছিল, একজন প্রকৃত আর্টিস্টের জন্মদিন হচ্ছে তার মৃত্যুর পর দিন থেকে, তারপর মূল্যায়ন হয় আমাদের সমাজে। সারা জীবন তাকে পুড়তে হয়, জ্বলতে হয়। আমি এইটুকু কামনা করব, ওই পোড়াটা, ওই জ্বলাটা আমি যেন সারা জীবনে নিতে পারি, এবং প্রতিটি ফোসকা আমি যেন অনুভব করতে পারি, যাতে আমি পরের দিন আবার একটা নিজেকে প্রস্তুত করতে পারি যে হ্যাঁ, ক্যান আই ডু আর্ট, মাই গড, হে ঈশ্বর, আমি কি আবার একটা নতুন শিল্প তৈরি করতে পারবো কোনো দিন? আর আমার যেন এই এই অজ্ঞানতা এবং আমার না পারার যে সংশয়, এটা যেন আজীবন আমার মধ্যে জারি থাকে, এইটা আমি চাইব। অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্য রকমভাবে একটু আপনাকে জানার চেষ্টা করলাম। সবসময় অন্য রকমভাবে দেখি, একটা অন্যরকম হ্যাঁ, অন্য সত্তা। অনেক 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 মানে আমি যে কথাবার্তাগুলো বলেছি এখানে অনেকটাই আগে কোথাও বলিনি, ফলে অনেক ফ্রেশভাবে কথা বলা গেল। হয়তো কিছু লোকের ভাল লাগবে, কিছু লোকের ভাল লাগবে না। যাদের ভাল লাগবে না তাদেরকেও আমি বলবো যে থিয়েটার দেখুন। যাদের কথাগুলো ভাল লাগবে তাদেরও বলবো থিয়েটার দেখুন, সিনেমা দেখুন, বাংলা ভাষার সঙ্গে যা কিছু জড়িত সাহিত্য পড়ুন। হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট ফাইট। আপনার যদি জীবনে, এটা ঠিকই যে জীবন আপনার খুব সমস্যা সংকুল, আপনাকে সকালবেলা বেরোতে হয়, ট্রেন ধরতে হয়, অফিস যেতে হয়, হয়তো আপনার বাড়িতে সেই সময় আপনার ছেলে হয়তো বা মেয়ে হয়তো স্কুলে যাচ্ছে, এবং স্কুলে তার মানে টিফিনটা করে দেওয়ার জন্য আপনার স্ত্রী আপনার খাবারটা ঠিকঠাক করে দিতে পারেননি। সেই অবস্থায় কাজ ছেড়ে আপনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছেন, টেলিভিশন সিরিয়ালটা একটু একটু হয়তো দেখবেন, বা আজকের নিউজটা একবার দেখে নেওয়ার দরকার আছে। হয়তো সত্যি থিয়েটার বা সিনেমা হয়তো সেইভাবে আপনাকে টানে না, আকর্ষণ করে না, আমি তাও আপনাকে শ্রদ্ধা করব, এবং আমি আপনাকে বলবো যে 15 দিন একদিন হলেও অন্তত একটা বই পড়ুন, এইটা বলবো। অনেক হ্যাঁ, ধন্যবাদ থ্যাংক দাদা। ইউ, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।